সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি, এটার জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে আলোচনা করতে। অলরেডি আমি ক্লাসে একদম প্রথম দিকে এই সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম। এটা হচ্ছে একদম গোড়ার কথা, মানে একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের একদম প্রথম ধাপ, একদম বেসিক, সেইটুকু নিয়ে তোমাদের আলোচনা করতে তোমরা বলেছিলে। অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ইত্যাদির কনসেপ্ট এবং সেই সঙ্গে বেসিক যে এলিমেন্টসগুলো অর্থাৎ রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স, এই তিনটে এলিমেন্টস নিয়ে আলোচনা করার কথা তোমরা আমাকে বলেছিলে। তো আজকে আমরা সেইগুলো নিয়েই আলোচনা করব। তো প্রথমেই যেটা নিয়ে, আমি জানোই তো যে আমি উদাহরণ দিয়ে পড়াতে ভালোবাসি, তো সেই জন্য প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভোল্টেজ মেবি। ওকে, তো আমি সবসময় উদাহরণ দিয়ে যেহেতু পড়াই, এক্ষেত্রেও আমি একটা উদাহরণ দেব। দেখো, যদি কোনো একটা জায়গাতে একটা এরকম জার থাকে, আর যদি তার পাশে আরেকটা এরকম জার থাকে, এরকম দুটো যদি জার থাকে এবং তাদের নিচে যদি আমি একটা পাইপ দিয়ে জয়েন করে দিই, এখন যদি এদিকের জারে এরকম একটা অ্যামাউন্ট জল থাকে এবং এদিকের জারেও একই অ্যামাউন্টের কোনো জল থাকে, তাহলে এদের দুজনের মধ্যে কোনো রকম কিছু জল ফ্লো করবে কি এখান দিয়ে? করবে না আশা করি। মানে আমি বলতে চাইছি পুরোটাই যদি ভর্তি হয়, আমি এটা জাস্ট ডটেড দিয়ে বুঝিয়েছি, ধরো পুরোটাই যদি ভর্তি হয়, যদি এরকম পুরোটাই ভর্তি হয়, তাহলে এর মধ্যে দিয়ে জল চলাচল করবে কি? করবে না, কারণ দুটোরই লেভেল সমান। এটা যদি লেভেল হয়, কিছু একটা হাইট হতে পারে বা সামথিং, এটা যদি জলের হাইটই তোমরা ধরে নাও, তাহলে দুটোর মধ্যে কোনো রকম জল চলাচল করবে না। কিন্তু যদি এই পাত্রে জলের পরিমাণ থাকে এরকম, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো, অর্থাৎ ততক্ষণ অবধি জলের ফ্লোটা বজায় থাকবে যতক্ষণ না এই দুটো লেভেল সমান হয়। ঠিক এই একই কথা প্রযোজ্য কোনো একটা জায়গায় ভোল্টেজের ক্ষেত্রে। অর্থাৎ দুটি জায়গায়, আচ্ছা এই ভোল্টেজ বা কারেন্টের ব্যাপারটা একটু আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া দরকার। তোমরা জানো যে প্রত্যেকটি পদার্থই অসংখ্য পরমাণু দিয়ে গঠিত। তো একটা পরমাণুর চারপাশে কি থাকে? এরকম ভাবে মাঝের অংশটাকে যদি আমি নিউক্লিয়াস ধরে নিই, তাহলে একে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে অসংখ্য ইলেকট্রন থাকে, কোনোটাতে 2, কোনোটাতে 4, কোনোটাতে 5। আবার এই কক্ষপথ মানে যেটা দিয়ে ইলেকট্রন ঘোরে তার সংখ্যাও বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন হয়। জেনারেলি আমরাকে এটা 3D ভাবে না দেখে যদি আমরা এটাকে স্ট্রেট ভিউতে দেখি, এই হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আছে নিউট্রন এবং প্রোটন, তাকে ঘিরে রয়েছে পরমাণুরা, তাকে ঘিরে রয়েছে ইলেকট্রনেরা। তো এই যে ইলেকট্রনগুলো, এগুলো কি করে? ঠিক এইভাবে ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারদিকে। তো যখন এই যে পরমাণুটা এর যখন বাইরের কক্ষপথে এই ইলেকট্রনগুলো ঘুরছে, তখন তোমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এই ভেতরের যে নিউক্লিয়াস আছে তাতে কিন্তু
এই ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটনও রয়েছে। এখন তোমরা জানো যে কোনো একটা যদি চুম্বকের কথা আমরা ভাবি, তাহলে চুম্বকের এই যে সাউথ পোল নর্থ পোল এই দুটো পোল রয়েছে। দেখো সাউথ পোলের সামনে সাউথ পোল এলে কিন্তু সাউথ পোলকে বিকর্ষণ করছে, আবার সাউথ পোলের সামনে নর্থ পোল এলে কি হচ্ছে, সাউথ পোল নর্থ পোলকে আকর্ষণ করছে। তো এই যে এই ঘটনাটা, এটা কিন্তু চুম্বকের একটা নিজস্ব ধর্ম। আবার দেখো একটা জায়গায় যদি সাউথ পোল আর নর্থ পোল পরস্পরকে, একটা সাউথ পোল আর একটা নর্থ পোল পরস্পরের মধ্যে লেগে রয়েছে, সেই অবস্থায় কিন্তু এটা আর কাউকে কিছু আকর্ষণ বিকর্ষণ করছে না। তার মানে চুম্বকের যেমন একটা নির্দিষ্ট পোলগুলোর একটা নির্দিষ্ট ধর্ম আছে, ঠিক একই রকম ধর্ম কিন্তু আমরা দেখতে পাই ইলেকট্রন আর প্রোটনের মধ্যে। এই যে ইলেকট্রন, এটা তো একটা কণা, এটা একটা অতি ক্ষুদ্র কণা। তো এই ইলেকট্রনের যে নির্দিষ্ট চার্জ আছে সেটা কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক। আর আমরা বলেছিলাম যে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে নিউক্লিয়াসে। প্রোটনের চার্জ কিন্তু পজিটিভ বা ধনাত্মক। এখন দেখো একটা সহজ ঐকিক নিয়ম ভেবে দেখো, যদি কোনো পরমাণুতে 8টা ইলেকট্রন আর 8টা প্রোটন থাকে, তাহলে এই পরমাণুর সম্পূর্ণ চার্জ কত? মনে রাখতে হবে যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ। 8টা ইলেকট্রনের জন্য যে নেগেটিভ চার্জটা তৈরি হবে তাকে প্রশমিত করার জন্য, অর্থাৎ নিউট্রালাইজ করার জন্য এই 8টা প্রোটনের যে পজিটিভ চার্জ সেটাই কিন্তু যথেষ্ট। এইবার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা পরমাণুর এই বাইরের কক্ষপথ থেকে অনেক সময় ইলেকট্রন কিন্তু বেরিয়ে যেতে পারে, বিভিন্ন কন্ডিশনে বেরিয়ে যেতে পারে, বিভিন্ন অবস্থায় পড়লে সেই ইলেকট্রনগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে। যেমন কোনো রকম ভাবে যদি তার উপর কোনো রকম চাপ প্রয়োগ করা হয়, যেটা আমরা পরে দেখবো যে ইলেকট্রনকে গতিশীল করার জন্য আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাকে রাখবো এবং ইত্যাদি ইত্যাদি আরো জিনিসপত্র তোমরা জানবে, তখন কি হচ্ছে, ইলেকট্রন কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রোটন এই নিউক্লিয়াস অংশ থেকে কিন্তু বেরোতে পারছে না। তাহলে একটা যদি পরমাণুতে 8টা প্রোটন 8টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 2টো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে পরমাণুটার টোটাল চার্জ আগে যেখানে 0 ছিল, কারণ পজিটিভ আর নেগেটিভ তোমরা জানো যোগ বিয়োগ হয়ে কি হয়, 0 হয়, এখন সেখানে পজিটিভের সংখ্যা বেশি হয়ে যাবে। তার ফলে কি হবে, এই যে এই পরমাণুটার মধ্যে যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে, প্রোটনের সংখ্যা বেশি, তাহলে এই পজিটিভ হয়ে যাচ্ছে। এখন আমাদের নেচারে কোনো জিনিস কখনো তার নর্মাল অবস্থা থেকে আলাদা থাক, এটা নেচার চায় না। যেমন তোমরা দেখেছো যে কোনো একটা উঁচু জায়গায় যদি ধরো মাটিতে জল রয়েছে, জলটা মাটিতে একদম জমে রয়েছে, ছড়িয়ে রয়েছে, কোনো সমস্যা নেই, সেই জলটা কোনো রকম প্রেসার অনুভব করছে না। কিন্তু যে মুহূর্তে তুমি জলটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলছো, জলটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার গড়িয়ে নিচে নামার চেষ্টা করছে। তো এইভাবেই যেটা তার নর্মাল অবস্থা, সেই নর্মাল অবস্থা থেকে অন্য যে কোনো অবস্থায় যাওয়া কিন্তু প্রকৃতি সহ্য করতে পারে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে। তো এই পরমাণুটার নর্মাল অবস্থা হচ্ছে নিউট্রাল কন্ডিশনে থাকা, না পজিটিভ না নেগেটিভ। এখন যদি 2টো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে পরমাণুটার কি অবস্থা হবে? এ এখন পজিটিভ চার্জড হয়ে যাবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে, কিন্তু এটা তো তার নর্মাল অবস্থা নয়, তাই সে আবার নিউট্রালাইজড হওয়ার চেষ্টা করবে। এইটা যখন সে চেষ্টা করবে, নিউট্রালাইজড হওয়ার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে যদি তার মধ্যে কোনোভাবে ইলেকট্রন সাপ্লাই দেওয়া হয়। বোঝা গেল? এখন যদি আমি একটা ট্যাঙ্কের কনসেপ্টটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে একটা ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্ক থেকে একটা পাইপ সোজা চলে গেছে একটা পাম্পে। এই পাম্প থেকে যে জলটা সেটা লোড হচ্ছে অনেক উঁচুতে থাকা আর একটা ট্যাঙ্কে।
এখন ধরো এই জলের লাইনে এই ধরনের একটা ভালভ লাগানো আছে যাতে এদিক দিয়ে জল আর এই ট্যাঙ্কে ফিরে আসতে না পারে। কিন্তু এই জলের তো স্বাভাবিক হাইট হচ্ছে ঠিক এটা, অর্থাৎ এখানে যে এই যে জলটা আমরা তুললাম এই জলটা সবসময় একটা চাপ অনুভব করবে এবং প্রকৃতির নিয়ম অনুসারে যেহেতু সব জিনিস নিউট্রালাইজ হওয়ার একটা চেষ্টা করে, সেহেতু এই জলটা চেষ্টা করবে আবার এইখানে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার। সেই জন্য যদি আমরা এখানেতে একটা পাইপ যোগ করে দিই তাহলে কি হবে, দেখো একটা সার্কেল কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এখান থেকেই জলটা কমছে আবার এই জলটা এখানেই ফিরে আসছে, ফলে এই টোটাল সিস্টেমটা চলতে থাকবে, তাই তো। এবার ধরো আমরা যদি জলের চাপকে ব্যবহার করে একটা টারবাইন ঘোরাতে চাই তাহলে আমরা কি করব, এই জায়গাটাতে জাস্ট একটা টারবাইন লাগিয়ে দেবো। এখন দেখো এই যে জলটা তুললাম নিয়ে এই ট্যাঙ্কটায় আমরা স্টোর করলাম, সেই স্টোর করা জলটা যেহেতু স্বাভাবিকভাবেই আবার তার অরিজিনাল স্টেটে ফিরে আসার চেষ্টা করছে, সেহেতু সেই পাইপটা দিয়ে এখানে আসার চেষ্টা করবে এবং আসার পথে যেহেতু টারবাইনটাকে ওর একটা বাধা, তো টারবাইনটা, কারণ টারবাইনটা তো ওকে মানে এখানে সহজভাবে ফ্লো হওয়ার জন্য যে দরকার আর কি, সেই সহজভাবে ফ্লোটাকে তো বাধা দিচ্ছে টারবাইনটা, তাহলে সেই বাধাটাকে অতিক্রম করে আসার সময় ও কি করবে, টারবাইনটাকে ঘুরিয়ে দেবে। তাহলে আমরা জলটাকে দিয়ে একটা কাজ করলাম, দ্যাট ইজ আ ওয়ার্ক ডান, টারবাইনের ব্যবহারটা। তো এখন এই সেম ঘটনা যদি আমরা দেখি ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু ঘটে। তোমরা ব্যাটারি দেখেছো, এই যে ব্যাটারিতে তোমরা দেখেছো যে পজিটিভ আর নেগেটিভ দুটো টার্মিনাল রয়েছে, তাই তো। জাস্ট এটা কনসেপচুয়ালি তোমাদের বোঝাচ্ছি, আসল ঘটনা হয়তো এরকম নয়, কিন্তু কনসেপচুয়ালি বোঝাচ্ছি, আবার আসল ঘটনা কিছুটা এরকম, সেটা আমরা পরে বোঝাবো। ধরো এই ব্যাটারিটার মাঝামাঝি একটা কিছু দিয়ে ভাগ করে দেয়া আছে দুটো চেম্বার, এই চেম্বারে আছে সেই ধরনের মেটেরিয়াল, সেই ধরনের পরমাণুগুলো আছে যার কাছ থেকে ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে। তার ফলে এই দিকের পরমাণুগুলো কি পজিটিভলি চার্জড, আর এইখানে রয়েছে সেই পরমাণুগুলো যাতে এর থেকে বের করে নেওয়া ইলেকট্রনগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দিকের পরমাণুগুলো কি নেগেটিভলি চার্জড। তো এই দিকের পরমাণুগুলো সবসময় চাইবে ওদের যে জেনারেল স্টেট, যেটা নর্মাল স্টেট, সেটাতে আসতে, অর্থাৎ নিউট্রালাইজড অবস্থায় আসতে, এবং এরাও তাই চাইবে। তার উপায় কি, এদিকের পরমাণুগুলোর স্বাভাবিক অবস্থায় আসার একমাত্র উপায় হচ্ছে, যেহেতু এর থেকে আমি ইলেকট্রন বের করে নিয়েছি, এতে আবার ইলেকট্রন দেয়া। আর এদিকের পরমাণুগুলো স্বাভাবিক অবস্থায় আসার উপায় কি, যেহেতু এদের মধ্যে এক্সট্রা ইলেকট্রন ঢুকে গেছে, সেই ইলেকট্রনগুলোকে কোনোভাবে বের করে দেওয়া। কিন্তু যেহেতু এদের মাঝখানে একটা ব্যারিয়ার রয়েছে, একটা বাধা রয়েছে, দুটো চেম্বারে ভাগ করে দেওয়া হয়েছে, তার ফলে কি হবে, সহজে এগুলো এদিকে আসতে পারবে না, এই ইলেকট্রনগুলো এখান থেকে এদিকে আসতে পারবে না। একমাত্র উপায় কি, যদি আমরা এইটা আর এইটার মধ্যে কোনো একটা ভাবে কানেকশন তৈরি করি। কিন্তু শুধু কানেকশন তৈরি করলে তো হবে না। ভেবে দেখো, এটা যদি একটা বিশাল বড় ট্যাঙ্ক হতো, আর এখানে যদি আমি পুরোটা কোনো রকম কন্ট্রোলিং এর কোনো নব বা ভালভ মেটালের কোনো কিছু না রেখে যদি আমি একটা সরু পাইপ এখান দিয়ে জুড়ে দিতাম, তাহলে এই গোটা জলটা ওই সরু পাইপটা দিয়ে একসঙ্গে বেরোনোর চেষ্টা করতো। কারণ প্রকৃতির নিয়ম হচ্ছে শুধুমাত্র যে সে যে কোনো একটা ইমব্যালেন্স সহ্য করে না তাই নয়, সেটা আবার যে ন্যাচারাল ব্যালেন্স কন্ডিশনে আনতে চায় শুধু তাই নয়, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সে আনার চেষ্টা করে। তো সেই কারণেই এইখানে যে জলটা আমরা তোলার ফলে যে ইমব্যালেন্সটা তৈরি হয়েছে, সেই ইমব্যালেন্সটা ও যতটা তাড়াতাড়ি সম্ভব মেটানোর চেষ্টা করবে। এবং তার ফলশ্রুতিতে কি হবে, তার ফলশ্রুতিতে যদি এদিকে প্রপার যদি চ্যানেল না থাকে যাওয়ার মতো, যদি বাধা দেয় যাওয়ার পথে, তাহলে কি হবে, সেটাকে ভেঙে বের করে দিয়ে চলে যাবে, ফাটিয়ে দিয়ে চলে যাবে। এইখানে যদি একটা খুব সরু পাতলা টারবাইন থাকে, সেটা যদি এই জলের চাপটাকে রেজিস্ট করার চেষ্টা করে, কি হবে, ভেঙে বার করে দিয়ে চলে যাবে।
ঠিক একইভাবে আমরা যদি ব্যাটারির দুটো টার্মিনালকে সাধারণ একটা পাতলা তার দিয়ে কানেক্ট করে দিই, যেটা হবে সেটা হচ্ছে খানিকক্ষণের মধ্যেই তারটা ভীষণ গরম হয়ে যাবে এবং একটা টাইমের পরেই তারটা হয়তো পুড়ে যাবে। এর কারণটা হচ্ছে এটা আমরা পরবর্তীতে আরো এক্সপ্লেন করব। তো এবার যদি আমরা শুধু একটা তার দিয়ে কানেক্ট না করে ঠিক এখানে যেমন একটা টারবাইন লাগিয়েছিলাম, তেমনি এখানে যদি একটা মোটরকে লাগিয়ে দিই, অর্থাৎ মোটরের মাধ্যমে যদি আমরা কানেক্টটা করি, মোটরের দুটো টার্মিনালের একটাকে এদিকে কানেক্ট করে দিলাম, একটাকে এদিকে কানেক্ট করে দিলাম, কি দেখতে পাবো? দেখতে পাবো মোটরটা ঘুরছে। আসলে কি ঘটনা ঘটছে? আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হলো এই পার্ট থেকে ইলেকট্রন, যেহেতু এদিকে পরমাণুগুলোর ইলেকট্রনটা অনেক বেশি ছিল, তাই এই পার্ট থেকে ইলেকট্রন এই তারের মাধ্যমে এই পার্টে, অর্থাৎ যাদের কিনা ইলেকট্রন ছিল না, সেই পরমাণুর দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে কি হচ্ছে? বেসিক্যালি একটা ইলেকট্রনের স্রোত তৈরি হচ্ছে এবং সেই ইলেকট্রনের স্রোতটাই কিন্তু এই মোটরটাকে ঘুরিয়ে দিচ্ছে। ওকে, তার মানে এই ব্যাপারটা অন্তত ক্লিয়ার যে ইলেকট্রনই এই মোটরটাকে ঘোরাচ্ছে। আমি যদি এখানে একটা বাল্ব কানেক্ট করে দিতাম, তাহলে সেই বাল্বটা জ্বলতো, সেটাকে কে জ্বালাতো? সেটাকেও সেই ইলেকট্রনই জ্বালাতো। তার মানে এই ব্যাপারটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই যে এই পার্ট থেকে ইলেকট্রন এই পার্টে আসছে। ঠিক এখানে যেমন জলের একটা স্রোত আমরা দেখেছিলাম, যদি দুটো জলের লেয়ারের মধ্যে ডিফারেন্স থাকে, যেদিকে বেশি আছে সেদিক থেকে কমের দিকে জলের একটা স্রোত আমরা দেখেছিলাম, একইভাবে এখানেও কিন্তু একটা ইলেকট্রনের স্রোত আমরা দেখব, যেটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল কারেন্ট। তাহলে এই ব্যাপারটা শিওর যে দুদিকের যদি জলের লেভেল যেমন যদি সমান না থাকে, তাহলে যেমন এই পাইপের মধ্যে দিয়ে একদিক থেকে, মানে অর্থাৎ যেদিকে জলের লেভেলটা বেশি আছে সেদিক থেকে যেমন কম জলের লেভেলের দিকে জলটা ফ্লো করে যায়, ঠিক তেমন ভাবেই একটা জায়গাতে যদি ইলেকট্রনের পরিমাণটা কম থাকে, অন্য জায়গায় যদি ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে, তাহলে ইলেকট্রনের পরিমাণ যেদিকে বেশি রয়েছে সেখান থেকে ইলেকট্রনের পরিমাণ যেদিকে কম আছে সেদিকে ইলেকট্রন ফ্লো করে যায়। এটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল কারেন্ট। এখন এই যে জলের যে লেভেলটা, যেটা এই জলের লেভেলটাকে আমরা বিভিন্ন রকমভাবে হাইট বা ইত্যাদি ইত্যাদি দিয়ে বা পরিমাণ দিয়ে আমরা ডিনোট করি। ঠিক একদম সেইভাবেই দেখো, প্রোটনকে আমরা ধরে নিচ্ছি পজিটিভলি চার্জড এলিমেন্ট, সুতরাং যেখানে ইলেকট্রন নেই সেখানে প্রোটন বেশি রয়েছে, তার ফলে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি রয়েছে। তো আমরা যদি একটা গ্রাফে ব্যাপারটাকে প্লট করি যে একটা পরমাণু, সেই পরমাণুটাতে পজিটিভলি চার্জ কণার পরিমাণ বেশি রয়েছে, তাহলে সেটাকে আমরা এইখানে প্লট করব, কোথাও একটা পজিটিভ গ্রেডিয়েন্টে, এটা পজিটিভ গ্রেডিয়েন্ট। আর যেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে সেটাকে আমরা এইখানে প্লট করব, অর্থাৎ নেগেটিভ গ্রেডিয়েন্ট। তো এই যে ডিফারেন্সটা দুটোর মধ্যে, এই ডিফারেন্সটা থাকলে তবে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করবে বা ইলেকট্রন ফ্লো করবে। এই ডিফারেন্সটার নাম হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। কেন আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স? কারণ পোটেনশিয়াল কথাটার অর্থ হলো শক্তি বা ক্ষমতা, তাই তো? পোটেনশিয়াল কথাটার অর্থ হলো ক্ষমতা, যে ওর এই পোটেনশিয়ালটা আছে, এই শক্তিটা রয়েছে কাজটা করার। এখানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা না থাকলে কিন্তু এই ইলেকট্রনের ফ্লোটা সম্ভব হতো না, অর্থাৎ ইলেকট্রন ফ্লো করানোর ক্ষমতা যার আছে সেই ঘটনাটাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। এবং এই পোটেনশিয়াল ডিফারেন্সের একক হলো ভোল্ট। কারেন্ট আগে যেটা তোমরা শুনেছো, সেই কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর পোটেনশিয়াল ডিফারেন্সের একক হলো ভোল্ট। আমরা শুনে থাকি যে একটা ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, তার মানে তার এই দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ 6 ভোল্ট, এবং ওই 6 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সটা যতক্ষণ মেনটেন্ড থাকবে ততক্ষণ তাদের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো করতে থাকবে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো ঘটতে থাকবে। বাই দ্য ওয়ে, একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, সাধারণত একটা ব্যাটারি যদি আমি ধরে নিই, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এটা, পজিটিভ টার্মিনাল এটা, এরকম যদি আমরা ধরে নিই, তার মানে কি নেগেটিভ টার্মিনালে কি রয়েছে? ইলেকট্রনের পরিমাণ বেশি রয়েছে, তাহলে এইখান থেকে পজিটিভ টার্মিনাল দিকে ইলেকট্রন ফ্লো করবে, ঠিক? অর্থাৎ ফ্লোটা হবে এইরকম।
কিন্তু জেনারেল কনভেনশনে আমরা এরকম একটা ধরে নিতে অভ্যস্ত যেন পজিটিভের দিক থেকে কিছু একটা ফ্লো করছে নেগেটিভের দিকে। আসলে সেরকম কিন্তু কিছু ঘটছে না, যেটা ঘটছে সেটা হচ্ছে নেগেটিভের দিক থেকে ইলেকট্রন ফ্লো করে পজিটিভের দিকে আসছে। কিন্তু জেনারেল কনভেনশনে মানুষ এরকম ধরে নিতে অভ্যস্ত যে পজিটিভের দিক থেকে যেন কোনো কিছু একটা ফ্লো করে নেগেটিভের দিকে যাচ্ছে। বোঝা গেছে? তো পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি বোঝা গেল, অর্থাৎ ভোল্টেজ কি সেটা বোঝা গেল, কারেন্ট কি সেটা তো নিশ্চয়ই বোঝা গেছে আগে। এরপর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পাওয়ার কি। পাওয়ার জিনিসটা কি এটা বুঝতে হবে। পাওয়ার জিনিসটা বুঝতে গেলে ব্যাপারটা আরেকটু গভীরে ঢুকে ভাবতে হবে। পাওয়ারের কথা যদি বলা হয় তাহলে তোমরা ভাবো শক্তি, তাই তো? পাওয়ার মানে শক্তি। এই পাওয়ার যদি আমরা জল দিয়ে ভাবি, জলের ক্ষেত্রে ভাবি, কোনো একটা জায়গায় ধরো জলের প্রচুর একটা এরকম পাইপ আছে, তার মধ্যে দিয়ে জল ফ্লো করে আসছে। এই যে জলের প্রেসার, এটা কিসের জন্য হয়? এই যে জলের লেভেলের ডিফারেন্সের জন্য হয়, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। তাহলে জলটা যে কতটা স্পিডে বা কতটা শক্তি নিয়ে ফ্লো করে আসবে সেটা কার ওপর ডিপেন্ডেন্ট? ওই হাইটের ওপর। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও যে ইলেকট্রনের ফ্লো, একটা তারের মধ্যে দিয়ে একটা ইলেকট্রনের যে ফ্লো, সেইটা কতটা প্রেসার দিতে পারে সেটা কার ওপর ডিপেন্ডেন্ট? সেটা হচ্ছে ওই হাইটটার ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সের ওপর ডিপেন্ডেন্ট। তার মানে কি? ভোল্টেজের ওপর ডিপেন্ডেন্ট, রাইট? কতটা প্রেসার দিতে পারে। এবার দেখো কোনো একটা পাইপ দিয়ে যে জলটা আসছে সেটা যেমন ওই মানে আর কি জলের হাইটটার ওপর ডিপেন্ডেন্ট, একইভাবে কিন্তু এইখানে যে জলের স্রোতটা আছে, মানে যদি একটা পাইপের মুখ এইরকম সরু হয় তাহলে তাতে জলের যে ফোর্সটা পাবো আমি একই চাপেতে, একই ধরো হাইট আছে ট্যাঙ্কের, একদিকে পাইপটার মুখ হচ্ছে এইরকম সরু আর একদিকে পাইপের মুখ হচ্ছে এত মোটা, ঠিক আছে? কোন দিকে আমি জলটা বেশি ফ্লোটা পাবো? অবভিয়াসলি যেদিকে পাইপটা মোটা আছে মুখটা সেদিকে বেশি ফ্লো পাবো। তার মানে দেখো হাইটটা তো একটা ফ্যাক্টর হচ্ছেই, কিন্তু সেই সঙ্গে কারেন্টটাও কিন্তু একটা ফ্যাক্টর, মানে কতটা জোরে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর। ওকে, তার মানে কোনো একটা জায়গাতে কতটা জোরে আমি একটা প্রেসার পাবো তা কিন্তু ডিপেন্ড করছে ভোল্টেজ এবং কারেন্টের উপর, ভি ইন্টু আই। এই ভিআই বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি ভিএ, এটাই কিন্তু আমাদের পাওয়ার। এটাকে যদি এইরকম ভাবে কারোর ভাবতে অসুবিধা হয় তাহলে তোমরা বরং এটাকে এইভাবে ভাবো। একটা জলের ট্যাঙ্কের সঙ্গে একটা সরু পাইপ লাগানো আছে, ঠিক আছে? সেটা দিয়ে একটা বোতল ভর্তি করা হবে। তাহলে এই বোতলটা ভর্তি করার জন্য খুব তাড়াতাড়ি, ধরো তোমায় দেওয়া হয়েছে 2 সেকেন্ড টাইম, এই 2 সেকেন্ড টাইমে বোতলটা ভর্তি করার জন্য এই সরু নলের পাইপটা ঠিক আছে, ধরো 2 সেকেন্ডের মধ্যে বোতলটাকে ভর্তি করে দিচ্ছে। কিন্তু যদি এত বড় সাইজের একটা গামলা নিয়ে এসে বলা হয় এটাকে 2 সেকেন্ডে ভর্তি করতে, এ কি পারবে? এর কি ক্ষমতা আছে 2 সেকেন্ডের মধ্যে এটাকে ভর্তি করার? নেই তো। কিন্তু এই পাইপটা যদি এতটা মোটা হতো তাহলে কিন্তু এটা 2 সেকেন্ডে এই গামলাটাকে ভর্তি করে দিতে পারতো। তার মানে দেখো এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে, দেখো যদি না জলের হাইটটা ওখানে মেনটেন থাকে, মানে ট্যাঙ্কে যদি না তুমি জল তুলে রাখো, যদি এর সমান লেয়ারে জল থাকে ধরো, তাহলে কি জল ফ্লো করে আসবে? আসবে না। তাহলে হাইটের ওপর এটা যেমন ডিপেন্ডেন্ট যে 2 সেকেন্ডে ভর্তিটা করতে পারবে কিনা, সেই সঙ্গে কিন্তু জলের যে স্রোতটা তৈরি হচ্ছে, অর্থাৎ সরু পাইপের জন্য একরকম স্রোত তৈরি হচ্ছে, মোটা পাইপের জন্য আরেক রকম স্রোত তৈরি হচ্ছে, সেই স্রোতটাও কিন্তু ডিপেন্ডেন্ট, স্রোতটার উপরেও কিন্তু এই পুরো ব্যাপারটা ডিপেন্ডেন্ট। সেই জন্য আমরা
ভোল্ট এবং অ্যাম্পিয়ার এই দুটোকে মাল্টিপ্লিকেশনে এনে একটা ফ্যাক্টর বানাই যার নাম হচ্ছে ভিএ। এটা হলো আমাদের শক্তি বা পাওয়ারের একক। এখন দেখো এই ভিএ এর সঙ্গে আর একটা জিনিস আছে। ধরো ধরো আমি জল দিয়ে উদাহরণ দিচ্ছি, জলের মাধ্যমে প্রেসার তৈরি করার উদাহরণ দিচ্ছি। দেখা গেল যে কোনো একটা জায়গাতে এই যে পাইপটা ছিল যেটা দিয়ে কিনা তুমি জল ভর্তি করছো নিচের বোতলটায়, এই পাইপ থেকে বেরোনোর পর ধরা গেল ডাইরেক্টলি তলায় বোতলটা নেই, ধরা গেল যে এটা এইখানে একটা জায়গায় পড়ছে, সেটা আবার খানিকটা উঁচু হয়েছে, উঁচু হওয়ার পর একটা জায়গা আছে, এইখানে আরেকটা পাইপ আছে, তার তলায় বোতলটা রয়েছে। অর্থাৎ এখান থেকে জলটা পড়ে আগে এরকম ভাবে একটা নির্দিষ্ট লেয়ারে উঠতে হবে, তবে গিয়ে বোতলটা ভর্তি হবে। বা ধরো বোতলের মধ্যেই এরকম সিস্টেম রয়েছে যে খানিকটা এরকম জল নষ্ট হবে, সেক্ষেত্রে এই বোতলটা পুরোটা ভর্তি করতে যদি তোমাদের 2 লিটার জল লাগতো, এখন কত লিটার লাগবে? 2 লিটার প্লাস x লিটার, যেটা নষ্ট হচ্ছে সেটা লাগবে, তাই তো? তো তোমরা যদি এই বোতলটা ভরতে ঠিক কতটা শক্তি দরকার এটা যদি তোমরা হিসেব করতে যাও, তাহলে শুধুমাত্র এখন কি আর স্রোত ইনটু ওই তোমাদের কি বলে হাইট, এটা যদি তোমরা করে দাও তাহলে কি উত্তর পাবে? পাবে না। এই পার্টটাকে রাখতে হবে। এই পার্টটাকে যখন এর সঙ্গে যুক্ত করা হচ্ছে, ঠিক ইলেকট্রিক্যাল কারেন্টের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ধরো একটা মোটরের চলার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভিএ দরকার, কিন্তু দেখা গেল যেহেতু আমাদের পৃথিবীতে কোনো জিনিসই আইডিয়াল হয় না, মোটরটা তৈরি করতে ক্ষেত্রে এমন কিছু একটা ব্যাপার রয়ে গেছে যাতে ওর এক্স অ্যামাউন্ট ভি এর জায়গায় এক্স প্লাস সামথিং অ্যামাউন্ট ভিএ লাগছে। তাহলে এই ব্যাপারটাকে যদি টোটালটাকে আমরা মানে এর মধ্যে ঢুকিয়ে দিই, সেটাও একটা নির্দিষ্ট উপায় করা হয়, যেটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলবো, সেটা আমরা পরে জানবো পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। সেটা যদি করে দিই তাহলে এই ভিএ ইনটু একটা ইউনিট থাকে কজ ফাই। এই কজ ফাই কি সেটা নিয়ে আমরা পরে ডিটেইল আলোচনা করব। এই ভিএ ইনটু কজ ফাই কে আমরা বলি ওয়াট। এই ওয়াটটার ব্যাপারে তোমরা নিশ্চয়ই শুনেছো। ওয়াট জিনিসটা কি? তোমরা যে কোনো একটা বাল্ব যখন কিনতে যাও তখন তোমরা গিয়ে দোকানে কি খোঁজ করো? যে একটা 50 ওয়াটের বাল্ব দিন, 100 ওয়াটের বাল্ব দিন, 60 ওয়াটের বাল্ব দিন, রাইট? সেখানে তোমরা ওয়াট দিয়ে কি ডিনোট করো? যে এই বাল্বটা জ্বলার জন্য কতটা শক্তি দরকার, কতটা পাওয়ার দরকার। তাহলে এই ওয়াট হলো পাওয়ারের আরেকটা ইউনিট। এটাকে যদি আমরা অ্যাক্টিভ পাওয়ার ধরি তাহলে এটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। ওকে, তো তাহলে তোমরা ভোল্টেজ কি, কারেন্ট কি, পাওয়ার কি, তিনটে জিনিস জানলে। বাকি থেকে গেল এনার্জি কি। ওয়েল, এটা বোঝা খুব সহজ। এই যে আমি খানিকক্ষণ আগে হিসেব করছিলাম 2 লিটার, এটা কি? এটা টোটাল জলের কোয়ান্টিটি। অর্থাৎ তুমি সমস্ত কিছু হিসেব করে নিলে যে এতটা ফ্লো লাগবে বোতলটাকে ভর্তি করার জন্য, কিন্তু এই যে কতটা সময়, আমরা 2 সেকেন্ড ধরে নিয়েছিলাম যে এতটা সময় এর সঙ্গে মানে কলটাকে খোলা রাখলে তবেই আমার বোতলটা ভর্তি হবে। আমি যদি ওই সেম ফ্লো রাখি, সেম 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 হাইট রাখি, কিন্তু তারপরেও যদি 1 সেকেন্ড মাত্র কলটাকে চালিয়ে বন্ধ করে দিই, বোতলটা কি ভর্তি হবে? হবে না, কারণ ওটা তো 2 সেকেন্ড দরকার ভর্তি হওয়ার জন্য। ঠিক একইভাবে এই যে এত ওয়াটের একটা আলো, 60 ওয়াটের একটা আলো, এটা কতক্ষণ জ্বলছে? 1 ঘন্টা জ্বলছে, 2 ঘন্টা জ্বলছে, 5 ঘন্টা জ্বলছে, এবং এটার ফলে ও কি কনজিউম করছে? এনার্জি কনজিউম করছে। আমরা জানি যে এই যে ইলেকট্রিসিটি আমাদের বাড়িতে আছে, দিস ইজ দ্য কাইন্ড অফ এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। ধরো অনেক জায়গায় তোমরা সোলার প্যানেলের নাম শুনেছো। সোলার প্যানেলে কি হয়? সোলার এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। তার মানে আসল ব্যাপারটা কি আমি বোঝাতে চাইছি, যে ইলেকট্রিসিটি ইজ এ এনার্জি। সো দিস ইজ দ্য কাইন্ড অফ এনার্জি, যে এনার্জিটাকে আমরা কনজিউম করছি থ্রু আউট আওয়ার ওয়ার্ল্ড ইউজিং বাল্বস, মোটরস, পাম্পস অ্যান্ড লটস আদার থিংস। তো এই যে এনার্জি, এই এনার্জিটা তার মানে কি? ওই যে ওয়াটটা আমরা পেলাম পাওয়ার, সেটা কতক্ষণ ধরে ইনটু এইচ। সো আমাদের এনার্জির একক হলো ওয়াট আওয়ার। বোঝা গেল?
আর এই যে তোমাদের বাড়িতে মিটার দেখতে আসে, মিটারে কি দেখে? মিটারে দেখে হচ্ছে ঠিক এই জিনিসটা, তবে সেটা আরেকটু বাড়িয়ে দেখে। 1000 ওয়াটটাকে আমরা বলবো কি, তোমরা সবাই জানো কিলোওয়াট ইন্টু এইচ। তাহলে এই 1000 ওয়াট যেটাকে আমরা বলছি কিলোওয়াট ইন্টু এইচ, অর্থাৎ কিলোওয়াট আওয়ার। এটা দিয়েই কিন্তু একটা মিটার কতটা এনার্জি কনজিউম করেছে, বাড়ির যে মিটার সেগুলোকে আমরা জেনারেলি বলি এনার্জি মিটার। এই এনার্জি মিটার ব্যবহার হয় একটাই কারণে, যে কতটা এনার্জি কনজিউমড হয়েছে এটা বোঝার জন্য। তাহলে কতটা এনার্জি কনজিউমড হয়েছে সেটা বোঝার জন্য আমরা এই এনার্জি মিটার ব্যবহার করছি, এবং সেখানে যে আমরা এককটা ব্যবহার করছি সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, KWH। এটাকে আমরা চলতি কথায় বলি ইউনিট। আমরা প্রায়শই শুনে থাকি যে 1 ইউনিট কারেন্ট পড়লো, 2 ইউনিট কারেন্ট পড়লো, দ্যাট ইজ দিস ইউনিট। আশা করি এই অবধি তোমাদের সবাইকার কনফিউশনস ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যেটায় যাব সেটা আরো দুটো মজার জিনিস। একটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, আর একটাকে বলবো ক্যাপাসিটেন্স, তিনটে, আর একটা হলো ইন্ডাকটেন্স। তো রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে বাধা। রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে বাধা, ঠিক আছে? আমরা রেজিস্ট্যান্সের বাংলা অবশ্য করি রোধ, কিন্তু আমরা জেনারেলি রেজিস্ট্যান্স করা মানে বাধা দেয়া, এটা আমরা জানি। তো কোন জিনিসকে বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে ইলেকট্রনের ফ্লোকে। ধরো একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করে যাচ্ছিল, ঠিক আছে? তো ইলেকট্রন তো এমনি ভাবে জলের মতো ফ্লো করে চলে যেতে পারে না। তার জন্য ব্যাপারটা কিরকম হয় দেখো, ধরো এখানে একটা পরমাণু আছে, তার পাশে আরেকটা পরমাণু আছে, তার পাশে আরেকটা পরমাণু আছে। ইলেকট্রন কিভাবে ফ্লো করে দেখো, ধরো এখানে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন ছিল, ইলেকট্রন ছিল, এরকম ভাবে ছিল পরপর এই তারটার মধ্যে। এই ইলেকট্রনটা কোনো একটা কারণে এইখানে জাম্প করলো, এই পরমাণুর শেষ কক্ষপথে জাম্প করলো, কোনো একটা বাইরের কোনো একটা পাওয়ারের কারণে, কোনো একটা এনার্জি অ্যাপ্লাই করার ফলে। এবার যেই এখানে জাম্প করলো, এখানে তো আগে থেকে আরেকটা ইলেকট্রন ছিল, মানে তিনটে ইলেকট্রন টোটাল তো হতে পারে না। সুতরাং এখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে জাম্প করলো, এবং এখান থেকে আবার একটা ইলেকট্রন এখানে জাম্প করলো। তার মানে কি হচ্ছে দেখো, ইলেকট্রনের ফ্লোটা মানে জাস্ট ও একটা একটা করে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং তার মানে কিন্তু এখান থেকে যে ইলেকট্রনটা যাত্রা শুরু করেছিল সে হয়তো লাস্ট প্রান্তে গিয়ে পৌঁছচ্ছে না, বাট কোনো একটা ইলেকট্রন গিয়ে পৌঁছচ্ছে। তো আমাদের ঘটনাটা হচ্ছে পুরোটা ইলেকট্রনের স্রোত নিয়ে। তাই কোনো একটা ইলেকট্রন পৌঁছচ্ছে মানেই কিন্তু একটা ইলেকট্রনের স্রোত রয়েছে, তাই তো? এটা আমি জাস্ট একটা দিয়ে দেখালাম, এরকম কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন এরকম ভাবে ফ্লো করে যাচ্ছে। এবার দেখো, এই ফ্লোটা কিন্তু ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না কোনো একটা ধরো জায়গার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লোটা জেনারেট হচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লোটা শুরু হচ্ছে। এখন ইলেকট্রন ফ্লোটা কিন্তু ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না এটাকে আবার এখানে এনে জুড়ে দেওয়া হচ্ছে। তার কারণটা কি বলতো? এটাকে বলা হয় ক্লোজ সার্কিট। কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কোনো সার্কিট যতক্ষণ না ক্লোজ করা হবে, একটা ক্লোজ পাথ পাবে, অর্থাৎ পজিটিভ থেকে আবার নেগেটিভ প্রান্তে ফিরে আসার জায়গা পাবে, ততক্ষণ পর্যন্ত সেই সার্কিটটা কিন্তু কাজ করবে না। হোয়াট এভার ইউ উইল ট্রাই, ইট উইল নট ওয়ার্ক। তো সেই জন্য এই ইলেকট্রনটাকে আবার এখানে ফিরে আসার কোনো একটা সোর্স দিতে হবে। তো ইন বিটুইন তুমি আর যা খুশি কানেক্ট করে রাখো, একটা বাল্ব কানেক্ট করো, একটা হিটার কানেক্ট করো, পাম্প কানেক্ট করো, ফ্যান কানেক্ট করো, হোয়াট এভার ইউ ডু, ইলেকট্রন সেটাকে অতিক্রম করবে, অতিক্রম করে আবার এখানে ফিরে আসবে। এই ফ্লোটা থাকার কারণটা হচ্ছে, দেখো প্রথম যে ইলেকট্রনটা যেখান থেকে বেরিয়েছিল সেই পরমাণুটা থেকে একটা ইলেকট্রন তো বেরিয়ে গেল, তার মানে সেই পরমাণুটা ফাঁকা হয়ে গেল। সে কি ওই রকম ফাঁকা বসে থাকবে? আমি তো যেমন বলেইছিলাম যে নেচার কিন্তু ইমব্যালেন্স পছন্দ করে না। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে এটা তো পজিটিভলি চার্জ হয়ে গেল। এটা যে পজিটিভলি চার্জ হয়ে গেল, এ তো চেষ্টা করবে আবার একটা ইলেকট্রন অ্যাকুয়ার করার, একটা ইলেকট্রন নেয়ার। ঠিক ব্যাটারির ওই পজিটিভ সাইডের দিকটার মতো হয়ে গেল।
তাহলে এই ইলেকট্রনটা এখানে না দিলে ইলেকট্রনের যদি কন্টিনিউয়াস ফ্লো চাই সেটা কি পসিবল? কারণ ওর তো একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ম্যাক্সিমাম আর একটা ইলেকট্রন বেরোতে পারে, তারপরে কি হবে? তাই এই যে ইলেকট্রনটা এখানে বেরোলো এইটা আবার সামহাও এখানে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু একটা ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট হবে। এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের মেন ফান্ডা। এবার দেখো আমি যেটা প্রথমে বলা শুরু করেছিলাম, এই যে তারটার মধ্যে দিয়ে ইলেকট্রনটা এইরকম ভাবে জাম্প করে করে যাচ্ছে ভেতরে, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, জাস্ট এটা তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি। দেখো এই যে মাঝের অংশটা ইলেকট্রনের, এই যে মাঝের অংশটা, এই জায়গাটাকে তো ইলেকট্রনকে অতিক্রম করতে হচ্ছে, এইটুকু অংশ পরমাণুর মধ্যে, এইটুকু অংশ পরমাণুর মধ্যে, মাঝের জায়গাটা তো অতিক্রম করতে হচ্ছে। এই মাঝের জায়গাটা হচ্ছে রাস্তার মতো, ইলেকট্রনের চলাচলের রাস্তার মতো। আমরা জানি যে যদি তুমি একটা সাইকেলে প্যাডেল করো, সাইকেল চালাও যদি রাস্তা দিয়ে, তাহলে রাস্তাটা যদি খুব মসৃণ একদম পিচের হয় তাহলে কি হয়? সাইকেলের চাকায় কম ঘর্ষণ হয়, কম তাপ উৎপন্ন হয় সাইকেলের চাকায়, সাইকেলের চাকার টায়ারটা অতটা গরম হয় না, এবং তোমার কষ্ট কম হয়। কারণ হচ্ছে যে রাস্তা সেটা সাইকেলের চাকাকে কম বাধা দিচ্ছে, কম ঘর্ষণ মানে কম বাধা দিচ্ছে। যদি ওটাই এবড়ো খেবড়ো পাথরের রাস্তা হয় তাহলে তোমাকে অনেক বেশি বাধা দেবে এবং তোমার চালাতে কষ্ট হবে, ঘর্ষণ বেশি হবে, তাপ বেশি উৎপন্ন হবে। এই অবধি বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক একইভাবে এই যে মাঝখানের জায়গাটা, এটা হচ্ছে ইলেকট্রনের চলাচলের রাস্তা। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই রাস্তাটার নেচার বিভিন্ন রকম, কোনোটা দিয়ে ইলেকট্রন সহজে যেতে পারে, কোনোটা দিয়ে ইলেকট্রন সহজে যেতে পারে না। এবং এই যে বাধা দেওয়ার ক্ষমতা, মানে আমি বলছি ধরো তামার ক্ষেত্রে ইলেকট্রন যতটা সহজে যেতে পারে লোহার ক্ষেত্রে কিন্তু ততটা সহজে যেতে পারে না, আবার সোনার ক্ষেত্রে যতটা সহজে যেতে পারে সেটা তামার থেকে আরো বেশি সহজ আর কি। তো এই যে পদার্থ ভেদে যে পদার্থ, মানে প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে এই যে ইলেকট্রনকে বাধা দেওয়ার ক্ষমতাটা আলাদা প্রত্যেকটা পদার্থের, এই ধর্মটাকে বলা হয় রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল। ঠিক আছে, যেটাকে আমরা ডিনোট করি রো বলে একটা গ্রিক অক্ষর দিয়ে। আবার দেখো একটা ব্যাপার, তুমি যদি 2 মিনিটের একটা রাস্তা যাও, বা ধরো 2 মিনিট কেন আমি বলছি, যে ধরো 2 মিটারের একটা রাস্তা সাইকেলে করে গেলে, তাতে তুমি টোটাল যতটা ঘর্ষণ অনুভব করলে, টোটাল যতটা বাধা অনুভব করলে, তুমি যদি 2 কিলোমিটার যাও সেই সমান সংখ্যক বাধা অতিক্রম করবে না তার থেকে বেশি বাধা অতিক্রম করবে? অবশ্যই বেশি বাধা অতিক্রম করবে। ঠিক তেমনই ভাবে ইলেকট্রনের যাওয়ার পথটা যত লম্বা হবে তত কিন্তু সে বেশি বাধা অনুভব করবে। অর্থাৎ এই সার্কিটটা যতটা বেশি লম্বা হবে, কন্ডাক্টর যতটা বেশি লম্বা হবে, তত বেশি বাধা কিন্তু ইলেকট্রন অনুভব করবে। তো সেটাকে ধরো আমি কন্ডাক্টর বা তারের লেন্থ দিয়ে ডিনোট করলাম, এল দিয়ে। আর একটা ব্যাপার দেখো, রাস্তা যদি একদম বিরাট রাস্তা হয় তাহলে তুমি যতটা সহজে যেতে পারবে, বা ধরো জলের ক্ষেত্রে, জলের হিসেব দিয়ে আমরা ধরি, জল দিয়ে বোঝাচ্ছিলাম তো, একটা যদি পাইপ থাকে, পাইপের মুখটা যদি এরকম একটা মোটামুটি সাইজের হয় তাহলে জলটা যতটা সহজে বেরোতে পারবে, জলটা যতটা কম বাধা পাবে। পাইপের মুখ যদি এইটুকু সরু মতো হয় তাহলে কি জলটা ততটাই সহজে বেরোতে পারবে, ততটা কম বাধা পাবে না? এটার ক্ষেত্রে অনেক বেশি বাধা পাবে, এটার ক্ষেত্রে অনেক কম বাধা পাবে। তাহলে কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে? সেটা হচ্ছে এইটা, ক্ষেত্রফলটা। কার ক্ষেত্রফল? এই পাইপের যে ভেতরের জায়গা তার ক্ষেত্রফল, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া। এটাকে যদি আমরা এ দিয়ে ডিনোট করি, এ, তাহলে আমরা দেখেছি যে একটা যে কোনো মেটেরিয়াল, একটা তার হোক, একটা তারের টুকরো হোক, যে কোনো কিছু একটা মেটেরিয়াল, সে তার মধ্যে দিয়ে ইলেকট্রনের যে গতি সেটাকে বাধা দান করে। যে কোনো কিছু, এমন কোনো মেটেরিয়াল নেই এখনো পর্যন্ত যেটা কিনা বাধা দান করে না। যদি এরকম মেটেরিয়াল পাওয়া যেত তাহলে অনেক কিছু করে ফেলা যেত, সেই জিনিসটাকে বলা হতো সুপার কন্ডাক্টর। কিন্তু এরকম কোনো কিছু এখনো পর্যন্ত তৈরি হয়নি বা পাওয়া যায়নি। এবং সেই কারণেই যে কোনো মেটেরিয়াল, যে কোনো ফিজিক্যাল মেটেরিয়াল ইন দিস ওয়ার্ল্ড, নট ইন ল্যাবরেটরি, ইন রিয়েল ওয়ার্ল্ড, এনি মেটেরিয়াল that actually resists the flow of electron through it. So those materials, for those materials they actually abide by a rule. এই রুলটা কি? যে রুলটা ওরা মেনে চলে সেটা হচ্ছে
আর ইজ ইকাল টু কেন আমরা এটাকে ইজিক্যাল টু দি রো এল বাই এ, অর্থাৎ কি ব্যাপারটা বোঝা যাচ্ছে, রো যদি বেশি হয়, রো মানে কোনটা রেজিস্টিভিটি, কোন একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটি মানে মাঝখানের এই জায়গাটা যদি বেশি এবড়ো খেবড়ো হয় তাহলে সেই বস্তুটা বেশি বাধা দেবে। লেন্থ যদি বস্তুর বেশি হয় তাহলে সেও বেশি বাধা দেবে। আর ক্রস সেকশনাল এরিয়া, ধরো তারটা খুব সরু আর তারটা খুব মোটা, ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে তত কম বাধা দেবে। সেই জন্য আর ইজ ইকাল টু রো এল বাই এ। এই অবধি ক্লিয়ার? এখন আমরা সবাই জানি যে রেজিস্ট্যান্সের একক হলো ওহম। ওকে, তো এই রেজিস্ট্যান্সের যদি আমরা ভোল্টেজ আর অ্যাম্পিয়ারেজ, আমি আগেই বলে দিয়েছি ভোল্টেজ কি আর অ্যাম্পিয়ারেজ কি, এই দুটোকে যদি আমরা কোনো একটা জায়গাতে জাস্ট ম্যাপিং করে দেখি যে কি এর কি বিহেভিয়ার ভোল্টেজ বা অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, তাহলে একটা অদ্ভুত জিনিস পাই। সেটা দেখাই তোমাদেরকে। দেখা যাচ্ছে যে একটা রেজিস্ট্যান্স, যেটা কিনা এটা হচ্ছে সিম্বল, এটা যখন আমি একটা সার্কিটে কানেক্ট করছি, ঠিক আছে, তখন ধরো যদি আমি একে 2 ভোল্ট দিই, তখন দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে x অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, আমি যদি একে 4 ভোল্ট দিই, দেখা যাচ্ছে 2x অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করছে। যদি আমি একে 6 ভোল্ট দিই, তাহলে দেখা যাচ্ছে 3x অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করছে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম, এটা যে এইরকমই হবে তার কোনো মানে নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এই ভোল্টেজ আর কারেন্ট পরস্পর সমানুপাতিকভাবে দুজনের সঙ্গে লিঙ্ক থাকছে ইন কেস অফ রেজিস্ট্যান্স। তাই আমি যদি একটা রেজিস্ট্যান্সকে একটা এখানে সুইচ ধরো আমি অ্যাড করে দিলাম, এই সুইচটা যখন অন করিনি তখন কি আছে, ভোল্টেজ সার্কিটে 0, তার ফলে কারেন্টও 0। এবার এইটা যদি টাইম হয়, এটা যদি অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাইড হয়, ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যামাউন্ট যদি হয়, আচ্ছা এইখানে যে ভোল্টেজ সোর্সটা ধরো সেটাকে আমি ভ্যারি করতে পারি, অর্থাৎ 2, 3, 4, 5, 6 করে ধরো বাড়াতে পারি। দেখা যাচ্ছে যেটা, যে যখন আমি সুইচটা অন করিনি তখন 0 রয়েছে, আমি সুইচটা অন করে 1 ভোল্টে দিলাম, এটা ধরো ফার্স্ট সেকেন্ড, মানে আমি 5 সেকেন্ড ধরে ধরো এই পরীক্ষাটা করছি, প্রথম সেকেন্ডে ধরো ভোল্টেজটা হলো 1, ঠিক আছে, দেখা যাচ্ছে আমি যদি এই টাইম অ্যাক্সিসের বদলে এখানে যদি আমি কারেন্টকে প্লট করি, দেখা যাচ্ছে কারেন্টও হয়তো এরকম কিছু একটা। আবার তারপরে যদি আমি এরকম একটা কিছু ধরো 6 ভোল্ট দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে তার জন্য কারেন্ট হচ্ছে এরকম একটা কিছু। আবার ধরো ভোল্টেজ হয়তো দিলাম আরো বেশি কিছু, দেখা যাচ্ছে তার জন্য কারেন্টটাও এখানে বেড়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজ বাড়া মানে কারেন্ট বাড়ছে, ভোল্টেজ কমা মানে কারেন্ট কমছে। দেখা যাচ্ছে এর কার্ভটা হচ্ছে প্রায় লিনিয়ার কার্ভ, অর্থাৎ একটা স্ট্রেট লাইন পাচ্ছি। যদি এই জিনিসটা আমরা টাইমের রেসপেক্টে দেখি, এরকম তো এটা অ্যাম্পিয়ারের রেসপেক্টে দেখলাম, কারেন্ট ভোল্ট আর কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আমরা যদি এটাকে টাইমের রেসপেক্টে দেখি, তাহলে যেটা দেখবো আমরা, ধরো এই দিকটা ম্যাগনিটিউড বোঝানো হচ্ছে, অর্থাৎ কতটা বেশি সেটা বোঝানো হচ্ছে, পজিটিভ ডিরেকশনে কতটা বেশি অ্যামাউন্টটা বোঝানো হচ্ছে। ভোল্টেজ বা কারেন্ট দুটোর ক্ষেত্রেই ধরো অ্যামাউন্টটা বোঝানো হচ্ছে। যদি কোনো একটা জায়গায় এইরকম ভাবে একটা ভোল্টেজ দেয়া হয় রেজিস্ট্যান্সে, আবার এইভাবে কমিয়ে দেওয়া হয় ভোল্টেজটাকে, এরকম যদি একটা কিছু দেখানো হয় যে কোনো একটা ভাবে ভোল্টেজটা আমি দিলাম, ধরো একটা রেগুলেটর আছে, রেগুলেটর দিয়ে ধরো ভোল্টেজ রেগুলেট করছি, এরকম ভাবে ঘুরিয়ে 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 হাইয়েস্ট করলাম, আবার পেছন দিকে ঘুরিয়ে 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 লোয়েস্ট করে দিলাম, তাহলে একটা এরকম জিনিস পাবো টাইমের রেসপেক্টে। দেখা যাচ্ছে যে কারেন্টটাও কিন্তু ঠিক এইরকম ভাবেই বাড়ছে, আবার এইরকম ভাবে কমছে। অর্থাৎ
ভোল্টেজ যেখান থেকে শুরু হচ্ছে কারেন্টও সেখান থেকে শুরু হচ্ছে, ভোল্টেজ যেখান থেকে শেষ হচ্ছে কারেন্টও সেখানে গিয়ে শেষ হচ্ছে। না ভোল্টেজ কারেন্টের পেছনে পড়ে যাচ্ছে অর্থাৎ ল্যাগ করছে, না ভোল্টেজ কারেন্টের সামনে চলে যাচ্ছে অর্থাৎ লিড করছে। পেছনে পড়ে যাওয়া মানে আমি ধরো বলছি ভোল্টেজটা যদি এরকম হতো, মানে কারেন্টটা যদি এরকম হতো আর ভোল্টেজটা দেখা গেল যে এইরকম কিছু একটা হয়েছে, তাহলে কি হচ্ছে, ভোল্টেজটা কারেন্টের পরে শুরু হচ্ছে, কারেন্টের পরে শেষ হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ল্যাগ করা। আর যদি উল্টোটা হতো যে কারেন্টটা এখান থেকে শুরু হচ্ছে আর ভোল্টেজটা পরে গিয়ে শেষ হচ্ছে, তাহলে বলতাম যে কারেন্টটা ল্যাগ করছে। তো এক্ষেত্রে কোনোটাই হচ্ছে না। টাইমের রেসপেক্টে ভোল্টেজও যেমন বাড়ছে কারেন্টও তার সঙ্গে সমানুপাতিকভাবে বাড়ছে, ভোল্টেজও যেমন কমছে কারেন্টও তার সঙ্গে সমানুপাতিকভাবে কমছে, এবং দেখা যাচ্ছে দুটোর স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সমান, অর্থাৎ কেউ ল্যাগ করছে না, কেউ লিড করছে না। তাই একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা একটা পিওর রেজিস্টিভ লোড যেটাকে আমরা বলবো, তার ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই। অর্থাৎ তার পাওয়ার ফ্যাক্টর, যেটা আমি তখন cos ফাই বলছিলাম, সেই cos ফাই এর মানটা কিন্তু অলওয়েজ 1 ইউনিটি। অর্থাৎ কোনো একটা রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজ বা কারেন্টের জন্য ভি এর সঙ্গে কোনো চেঞ্জ হয় না, ওখানে মানে ওয়াটটাও যা ভিএটাও তা সেম। তাহলে চেঞ্জ কিসে কিসে হয়? চেঞ্জ অবশ্যই হয় এর পরের দুটো এলিমেন্টে হয়, একটা হচ্ছে ক্যাপাসিটর আর একটা হচ্ছে ইন্ডাক্টর। তার আগে জানতে হবে যে ক্যাপাসিটর কি, ইন্ডাক্টর কি। তো এই অবধি আশা করি রেজিস্ট্যান্স জিনিসটা তোমরা ভালোভাবে বুঝেছো। এরপরে আমি যাব ক্যাপাসিটেন্স অ্যান্ড ইন্ডাকটেন্স এই দুটো চ্যাপ্টারে। চলো আলোচনা করা যাক ক্যাপাসিটেন্স নিয়ে। ক্যাপাসিটেন্স ব্যাপারটা বোঝার জন্য আমি একটা খুব মজার উদাহরণ দেব। ধরো একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে দুটো বেলুন আছে, এই একটা বেলুন আর এই আর একটা বেলুন। তো দেখো দুটো বেলুনকে ঠাসাঠাসি করে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, একদম আর বাক্সের মধ্যে কোনো জায়গা নেই। তো এখন এই যে বেলুনটা, এই বেলুনটার মধ্যেও জল ভর্তি রয়েছে, এই বেলুনটার মধ্যেও জল ভর্তি রয়েছে। এই বেলুনটায় এতটা ধরো জল ভর্তি আছে, এই বেলুনটা তো পুরোটাই জল ভর্তি আছে, দুটোতেই জল ভর্তি আছে পুরোটাই। আমি আগেই বলেছি যে বাক্সের মধ্যে আর কোনো জায়গা নেই। এখন যদি এই বেলুনটাতে আমি একটা পাইপ লাগিয়ে আরো জল ঢোকাতে চাই, তাহলে এই বেলুনের ভেতরে থাকা জল কি করবে? বাধা দেবে, কারণ আর তো জায়গা নেই। আমি এর মধ্যে দিয়ে জল ঢোকাতে চাইলে তো আর জল ঢোকাতে পারবো না, কারণ তার জায়গা নেই, ঠাসাঠাসি করে তো পুরো বাক্সটা ভর্তি করে রেখেছে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমি যদি এখানেতে এরপরে আরো বেশি প্রেসার প্রয়োগ করি, তাহলে এর মধ্যে জল ঢুকবে, জল তো এর মধ্যে ঢুকবে, বেলুনটা সাইজে বাড়বে। কিন্তু এই যে এদিকের বেলুনটা, এই দিকের বেলুনটাকে কি করবে? ঠেসে দিয়ে এর ভেতর থেকে জলটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে, বা এর মধ্যে একটা হাই প্রেসার তৈরি করবে। তার মানে দুটো বেলুনই একটা হাই প্রেসারে থাকলো। এবার যদি আমি এখান থেকে জলের পাইপটাকে সরিয়ে নিয়ে এটাকে ভালো করে বেঁধে দিই, তাহলে কি হবে? এই যে বাক্সটা, এই বাক্সটার মধ্যে এমনিতেই দুটো বেলুন রয়েছে, সেগুলো প্রেসার দেবে, প্লাস সেগুলো হাই প্রেসারে রয়েছে। এখন যদি আমি এইখানটাকে, এটা তো সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে কি করেছি, এখানে একটা ফাঁকা বাক্স আর একটা ফাঁকা পাইপ দিয়ে যোগ করে দিয়েছি দুটোকে। তাহলে কি হবে? এটা যেহেতু নেগেটিভ প্রেসারে ছিল, এদিক দিয়ে জলটা বেরোতে শুরু করবে, কারণ এটা অনেক বেশি প্রেসারে ছিল, তাই জলটা এখানে তো হু হু করে বেরোতে শুরু করবে। আর এটা যেহেতু নেগেটিভ প্রেসারে ছিল, এটা যেহেতু ফুলতে শুরু করবে, এদিকে যদি জল থাকে তাহলে ও সেটাকে টেনে নিতে শুরু করবে, কারণ এটার মধ্যে থেকে যেটুকু জল সেটুকু তো আগে বেরিয়ে গেছিল এটার প্রেসারেতে।
তো এই উদাহরণটা থেকে তোমরা কতটা বুঝলে জানি না, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এর পরে আমি যেটা বোঝাবো সেটা অনেকটা এই ধরনেরই একটা ঘটনা। ধরো কোনো একটা জায়গাতে দুটো প্লেট রয়েছে, এই একটা প্লেট আর তার পাশেই একদম সামনাসামনি রাখা এই আর একটা প্লেট, একই মাপের দুটো প্লেট। এখন এই দুটো হচ্ছে মেটালের প্লেট। আমরা জানি যে মেটালের মধ্যে পরমাণু রয়েছে, তার মধ্যে ইলেকট্রন রয়েছে এবং সেগুলো কন্ডাক্টর। মেটাল তো কন্ডাক্টর একটা জিনিস। এখন এর সঙ্গে যদি আমি একটা তার যোগ করে দিই, আর এর সঙ্গে যদি ধরো একটা তার যোগ করে দিই একই সোর্স থেকে, ধরো এই দিকটায় পজিটিভ আর ধরো এই দিকটায় নেগেটিভ, এরকম ভাবে যদি আমি যোগ করে দিই, তাহলে দেখো কোনো একটা দিকে এই ইলেকট্রনগুলো, মানে শুধুমাত্র যে এরকম ভাবে যোগ করে দিলেই হবে তা নয়, এটা খুব হায়ার ভ্যালুর কিছু একটা লাগবে। তার কারণ হচ্ছে যাতে পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হয়, প্রেসারটা বেশি হয়। তার ফলে কি হবে, এই প্লেটে ধরো যতগুলো, ধরো এই প্লেটে তো ইলেকট্রন প্রোটন, আমি মানে যদি এটাকে ইলেকট্রন প্রোটনটাকে যদি আমি ওইভাবে, এই কনসেপ্টটা আগে তোমাদের আসাটা দরকার, যে ওই ইলেকট্রন আর প্রোটনের যে কনসেপ্টটা আমরা ধরছিলাম, এখন থেকে তার বদলে আমরা ধরবো ইলেকট্রন আর হোল। অর্থাৎ ইলেকট্রনকে আমরা ধরে নেবো এমন একটা কণা যেটা নেগেটিভ, আর হোল হিসেবে আমরা এক ধরনের একটা কণা ধরে নেব যেটা বেসিক্যালি পজিটিভ। তো যে কোনো একটা মেটেরিয়াল সেটা যদি খুব নর্মাল কন্ডিশনে থাকে, এই নর্মাল কন্ডিশনে থাকা মানে হচ্ছে তার মধ্যে হোলের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান আছে এবং তারা পরস্পর বিন্যস্ত অবস্থায়, নিউট্রালাইজড অবস্থায় রয়েছে। তো এখন এই যে প্লেটটা, তার মধ্যে ধরো হোলও রয়েছে আবার ইলেকট্রনও রয়েছে, সমান সংখ্যক রয়েছে। তার ফলে এই প্লেটটা নিউট্রালাইজ ছিল, কারোর কোনো সমস্যা ছিল না। এখন আমি কি করলাম, এখানে একটা হায়ার পোটেনশিয়ালের সোর্স দিলাম। তার ফলে কি হচ্ছে, এদিক দিয়ে ইলেকট্রন ফ্লো করে ঢোকার চেষ্টা করছে এর মধ্যে। যত ইলেকট্রন ফ্লো করে ঢোকার চেষ্টা করছে, ও একটা, যেহেতু ওর মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রন এন্ড প্রোটন ডেনসিটি রয়েছে, ও চেষ্টা করবে সেটাকে বাধা দেওয়ার, কিন্তু একটা টাইম পর আর বাধা দিতে পারবে না। তখন এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা হোলের সংখ্যা থেকে অনেক বেশি হয়ে যাবে। তার ফলে কি হবে, এই প্লেটটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। কিন্তু সমস্যা একটা আছে, এই যে ইলেকট্রন, এটা তো নেগেটিভ। আমরা দেখেছি একটা ম্যাগনেটের ক্ষেত্রে সাউথ পোলকে বিকর্ষণ করছে, নর্থ পোলকে বিকর্ষণ করছে, রিপেল করছে। তাহলে এখানে যে এতগুলো নেগেটিভ পোটেনশিয়াল এক জায়গায় এসে জড়ো হলো, এই ইলেকট্রনগুলো তো একে অপরকে বাধা দেবে, রিপেল করবে, এবং ওর তো একটা কোনো জায়গাতে ব্যালেন্স করার জন্য কিছু ইলেকট্রনকে বার করে দিতে হবে। মজার ব্যাপারটা হচ্ছে যে যদি এদিকে হাই পোটেনশিয়াল প্রেসারটা বজায় থাকে, এদিক দিয়ে তো ঢুকছে, একটা হাই প্রেসার বজায় রয়েছে, ফলে এদিক দিয়ে আর বার করতে পারবে না ইলেকট্রন। তখন কি হবে, এর প্রভাবে এই যে তার সামনাসামনি একটা, মানে একটা অন্য প্লেট রয়েছে এখানেতে, সামনাসামনি রয়েছে, খুব কাছাকাছি রয়েছে, এর প্রভাবে, এর রিপেলিং এফেক্টে এই প্লেটেও ছিল প্রোটন, মানে সরি হোল আর ইলেকট্রন ছিল, অর্থাৎ পজিটিভ এলিমেন্ট আর নেগেটিভ এলিমেন্ট দুটোই ছিল এটাতেও। এর প্রেসারে এখানে যে ধরো একটা নির্দিষ্ট সংখ্যক হোল ছিল, ততগুলো সংখ্যকই ইলেকট্রন ছিল, এর প্রভাবে এদিক থেকে ইলেকট্রন বেরিয়ে বেরিয়ে এদিকে চলে যাবে। তার ফলে এই প্লেটটাতে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, হোলের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ এই প্লেটটা হয়ে যাবে তখন নেগেটিভলি চার্জ প্লেট, আর এই প্লেটটা হয়ে যাবে তখন পজিটিভলি চার্জ প্লেট। কিন্তু লক্ষ্য করে দেখো, এই দুজনের মাঝামাঝি কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কোনো কানেকশন কিন্তু নেই। এটা যে কানেক্টেড আছে এটা তো আলাদা জিনিস, কিন্তু এর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সাইড হাইলি নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, একটা সাইড হাইলি পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, হয়ে থাকছে। এখন যদি আমি এই ব্যাটারিটাকে এখান থেকে খুলে দিই,
তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি এর মধ্যে একটা নির্দিষ্ট চার্জ মেনটেন হয়েই থাকছে। ধরো ব্যাটারিটা যদি 5 ভোল্ট হয়, দেখা যাচ্ছে এর মধ্যেও 5 ভোল্টের একটা পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন হয়ে থাকছে, ঠিক ব্যাটারির মতো। দেখো দুটো আলাদা আলাদা চেম্বার, একটা পজিটিভলি চার্জ, একটা নেগেটিভলি চার্জ, ঠিক ব্যাটারির মতোই ঘটনা ঘটছে। শুধু ব্যাটারির থেকে কোন জায়গাটা আলাদা, সেটা হচ্ছে ব্যাটারি খুব আস্তে আস্তে চার্জ হয় এবং খুব আস্তে আস্তে ডিসচার্জ হয়। কিন্তু এটার ক্ষেত্রে যে মুহূর্তে আমি এখানে একটা এমনি কোনো একটা কিছু, একটা রেজিস্ট্যান্স হতে পারে বা কিছু একটা কানেক্ট করব, বা জাস্ট একটা তার কানেক্ট করব, যেটাই করি না কেন, সঙ্গে সঙ্গে এদিকে যতটা বেশি ইলেকট্রন ছিল সেটা এখান দিয়ে গিয়ে এই পজিটিভ সাইডে চলে যাবে সঙ্গে সঙ্গে, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব ডিসচার্জ হবে। চার্জিংও যেমন তাড়াতাড়ি হচ্ছে, ডিসচার্জিংও তেমন তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি এইটাকে চার্জ কন্ডিশনে, অর্থাৎ এটা 5 ভোল্ট পোটেনশিয়াল মেনটেন করছে, আমি এটাকে ব্যাটারি জুড়ে দিয়েছিলাম, চার্জ অবস্থায় ছিল, আবার যদি এর সঙ্গে ব্যাটারি জুড়ি, এই ব্যাটারিটাকেই জুড়ি, এটাকে যদি না রাখি এখানে, ধরো এটাকে একবার জাস্ট খুলে নিয়েছিলাম, আবার সেম ব্যাটারি এখান দিয়ে জুড়ে দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে কিন্তু এটা যেমন থাকা তেমনই থেকে যাবে। অর্থাৎ ক্যাপাসিটরের একটা ধর্ম হলো যে এ লাইনে ভোল্টেজের চেঞ্জটাকে পছন্দ করে না, এ সবসময় একটা নির্দিষ্ট ভোল্টেজ লাইনে মেনটেন করে রাখতে চায়। তার মানেটা কি? এর নির্দিষ্ট একটা ভোল্টেজ মেনটেন করে রাখতে চায়, মানেটা হচ্ছে দেখো প্রথম অবস্থায় যখন 5 ভোল্ট ছিল লাইনে, তখন ওর এগেনস্টে ভোল্টেজ যেটা সেটা কম ছিল, কারণ ও তো নিজে 0 ভোল্ট ছিল, লাইন 5 ভোল্ট, ও 0 ভোল্ট, তাহলে তো হবে না, ওকেও 5 ভোল্টে যেতে হবে। সেই জন্য ও কি করলো, চার্জ করলো নিজেকে, নিজেও 5 ভোল্ট পোটেনশিয়ালে চলে গেল। তারপর যখন দেখলো লাইনে কোনো পোটেনশিয়াল নেই, মানে ব্যাটারি ট্যাটারি খুলে দিয়েছি, জাস্ট একটা তার দিয়ে যোগ করেছি, তার মানে তো লাইনে কোনো পোটেনশিয়াল নেই, লাইন তখন 0 পোটেনশিয়াল। এবার লাইন যদি 0 পোটেনশিয়াল হয়, ও কি করে 5 ভোল্ট হয়ে বসে থাকে? ওকেও তো 0 পোটেনশিয়াল হতে হবে, তার জন্য ও কি করলো, লাইনের মধ্যে পুরো ব্যাপারটাকে চার্জ করে দিল, নিজে নিউট্রালাইজ হয়ে গেল, নিয়ে তখন লাইনও 0 হয়ে গেল, নিজেও 0 হয়ে গেল। তার মানে ও লাইনের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই নিজেকে মেনটেন করতে চায়, লাইনে কোনো রকম চেঞ্জ হোক এটাও চায় না। এটার একটা সহজ উদাহরণ দিই। ধরো একটা ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি দিয়ে একটা সুইচ দিয়ে একটা ল্যাম্প কানেক্ট আছে। এখন যদি আমি সুইচটা অন করে দিই, কি হবে? ল্যাম্পটা জ্বলবে। সুইচটা অফ করে দিলে ল্যাম্পটা অফ হয়ে যাবে। আমি যদি খুব জোরে জোরে সুইচটাকে প্রেস করি, ধরো সেকেন্ডে 50 বার সুইচটাকে অন অফ করছি, তাহলে কি হবে? আমরা দেখবো ল্যাম্পটা খুব তাড়াতাড়ি জ্বলছে, নিচে জ্বলছে, নিচে জ্বলছে, নিচে জ্বলছে, নিচে, এটা ঘটছে। কিন্তু আমি যদি এই ক্যাপাসিটারটাকে এইখানে এইভাবে কানেক্ট করে দিই লাইনের মধ্যে, তাহলে কি হবে দেখো, প্রথমত হচ্ছে এই ক্যাপাসিটারটা চার্জ হয়ে যাবে, লাইনে লাগানোর সঙ্গে সঙ্গে নিজে চার্জ হয়ে যাবে। ধরো এটা 5 ভোল্ট ব্যাটারি হলে ও কিন্তু 5 ভোল্ট পোটেনশিয়াল মেনটেন করবে। এখন আমি যদি এই সুইচটাকে অন করে দিই, তাহলে কি হবে? অন করে দিলে, সুইচটা অন করে দেওয়া মাত্র এই বাল্বটা জ্বলবে, অর্থাৎ ইলেকট্রনটা এইখান দিয়ে আসছে, এইখান দিয়ে আবার ব্যাক করে চলে যাচ্ছে। এবার যদি আমি সুইচের অবস্থানটাকে চেঞ্জ করি, সুইচটাকে যদি আমি এই জায়গাতে লাগিয়ে দিই, তাহলে প্রথম অবস্থায় দেখো আমি যে সুইচটাকে অন করছি, দুটো ঘটনা ঘটছে। প্রথমত ক্যাপাসিটর চার্জ হয়ে যাচ্ছে, চার্জ হয়েই থাকছে, এবং বাল্বটা জ্বলছে। এবার আমি যদি সুইচটা খুলে দিই, তাহলে কি হচ্ছে? লাইনে পাওয়ার 0 হয়ে যাচ্ছে। এ তো 5 ভোল্ট মেনটেন করছিল, এর সঙ্গে সঙ্গে কি করছে, এর মধ্যে যে পাওয়ারটা সেটা এখানে দিয়ে দিচ্ছে, তার ফলে বাল্বটা জ্বলেই থাকছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না এর মধ্যে পাওয়ারটা পুরোপুরি ডিসচার্জ হয়ে যায়, মানে এদিকে সমস্ত ইলেকট্রন এদিকে ফ্লো করে আবার এদিকে ফিরে আসে, ততক্ষণ অবধি কিন্তু বাল্বটা জ্বলবে, মানে কারেন্ট ফ্লো কিন্তু বজায় থাকবে সার্কিটে। সার্কিটের ভোল্টেজটা কিন্তু 5 ভোল্টটিও মেনটেন করার চেষ্টা করবে। এবার আমি বলেছিলাম খুব ফাস্ট চেঞ্জ ওভার সুইচ, মানে সেকেন্ডে 50 বার হয়তো অফ অন হচ্ছে,
সেই অবস্থায় আমরা কিন্তু দেখবো যে বাল্বটা একদম গ্লো করেই যাচ্ছে, কারণ ওইটুকু টাইমের মধ্যেই যখনই খুলছে এখান থেকেও ডিসচার্জ হচ্ছে, আবার পুরোপুরি ডিসচার্জ হতে না হতে যেহেতু লাইনে আবার সুইচিং হয়ে যাচ্ছে সেহেতু সঙ্গে সঙ্গে আবার চার্জও হয়ে নিচ্ছে। ফলে আমরা দেখব যে লাইনে যে বাল্বটা লাগানো আছে সেটা স্টেবল হয়ে জ্বলছে। ঠিক এই কারণে ক্যাপাসিটার লাইনে ইউজ করা হয় কোনো একটা লাইনকে স্টেবল করার জন্য। ধরা যাক একটা লাইন খুব ফ্ল্যাকচুয়েট করছে, কখনো 5 ভোল্ট, কখনো 4 ভোল্ট, কখনো 4 ভোল্ট 4.5 ভোল্ট, কখনো 5 ভোল্ট, কখনো 5.5 ভোল্ট, এরকম একটা হচ্ছে সবসময় আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হচ্ছে। ক্যাপাসিটার যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে লাইনটা অনেক স্ট্রেট হয়ে গেছে। এইটা হচ্ছে ক্যাপাসিটরের অন্যতম একটা কাজ। এছাড়াও ক্যাপাসিটরের গাদা গাদা আরো কাজ আছে, সেগুলো ডিউ কোর্স তোমরা জানবে। কিন্তু ক্যাপাসিটরের একটা অন্যতম কাজ হচ্ছে লাইনকে স্টেবল করা, বুঝলে? দেখো ক্যাপাসিটরের একটা কাজ যেমন লাইনকে স্টেবল করা, তেমনি আরো কিন্তু বেশ কিছু কাজ আছে ক্যাপাসিটরের, সেগুলো তোমরা আস্তে আস্তে জানবে। আর এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো এই যে দুটো প্লেট, এই দুটো প্লেট জেনারেলি কোনো না কোনো মেটালের হয়। ক্যাপাসিটর অনেক ধরনের হয় তোমরা জানো, ছোট এইটুকু সাইজের পিএফ ক্যাপাসিটর হয়, ঠিক আছে? এরকম বড় সাইজের বোতলের মতো দেখতে ক্যাপাসিটর হয়, কৌটোর মতো দেখতে ক্যাপাসিটর হয়, দেখেছো? ফ্যানে যেটা সিলিং ফ্যানে লাগানো থাকে এরকম সাইজের ক্যাপাসিটর হয়। বড় বড় পাম্পে লাগানোর জন্য আরো বড় বড় সাইজের ক্যাপাসিটর হয়। এছাড়াও ইন্ডাস্ট্রিতে ক্যাপাসিটর ব্যাংক বলে একটা জিনিস ব্যবহার হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য, সেটা কিভাবে সেটাতে আমি আসবো। তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ক্যাপাসিটর ব্যবহার হচ্ছে। তো ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। জেনারেলি ছোট ক্যাপাসিটরগুলো মাইক্রো ফ্যারাডের হয়, মানে কতটা ক্যাপাসিটি আছে ওর পাওয়ার ধরে রাখা, কতটা ক্যাপাসিটি আছে চার্জ স্টোর করা, সেটার উপর কিন্তু ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করে। অর্থাৎ সেটা কি, এই কতক্ষণ কারেন্ট ফ্লোটাও চালাতে পারবে, এর মধ্যে দিয়ে কতক্ষণ কারেন্ট ফ্লোটা চালাতে পারবে, সেই টাইমিং এর অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে হচ্ছে ক্যাপাসিট্যান্স কত। এবার দেখো এই যে প্লেট দুটো, এই প্লেট দুটো যত কাছাকাছি আনা যায় তত কিন্তু ক্যাপাসিট্যান্স বাড়ে। তার কারণ দেখো অনেকটা দূরে আছে, ফলে এর ইলেকট্রনের চাপে এখান থেকে ইলেকট্রন বেরোতে অনেক কম ইলেকট্রন বেরোবে, কিন্তু কাছাকাছি থাকা মানে ম্যাক্সিমাম ইলেকট্রন এখান দিয়ে বেরোবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে হায়ার পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হবে দুটোর মধ্যে, মানে হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স না, হায়ার ক্যাপাসিট্যান্স তৈরি হবে আমার বলা উচিত। হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে না, 5 ভোল্টের ডিফারেন্স 5 ভোল্টই থাকবে, কিন্তু ক্যাপাসিট্যান্সটা হায়ার তৈরি হবে, মানে অনেক বেশি টাইম ধরে কারেন্টটাকে ফ্লো করাতে পারবে। বোঝা গেছে? দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এরপরে আসছে আর একটা গল্প। ক্যাপাসিটরের মাঝখানে আমি এতক্ষণ পর্যন্ত বলেছিলাম কিছু নেই, এই দুটো প্লেটের মাঝখানে কিছু নেই, এয়ার। কিন্তু দেখা গেছে এমন অনেক ধরনের মেটেরিয়াল আছে যে মেটেরিয়ালগুলো অনেকটা এইরকম দেখতে। অর্থাৎ সেই মেটেরিয়ালের একদিকে থাকছে ধরো একটা পজিটিভ পোল, অন্যদিকে থাকছে একটা নেগেটিভ পোল। একটাই মেটেরিয়াল, তার একদিকে পজিটিভ পোল থাকছে, অন্যদিকে নেগেটিভ পোল থাকছে। এগুলোকে আমরা জেনারেলি বলবো ডাইইলেকট্রিক মেটেরিয়াল বা ডাইপোলস। তো এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা যদি ম্যাগনেটের উদাহরণ নাও বা চৌম্বক পদার্থের উদাহরণ নাও। যে কোনো একটা চৌম্বক পদার্থ, লোহা হোক এনিথিং, তার মধ্যে তোমরা ছোটবেলায় পড়েছো অনুচুম্বক থাকে, তাই তো? এই অনুচুম্বকগুলো কি হয়, একটা মেটেরিয়ালের মধ্যে এই অনুচুম্বকগুলো বিভিন্ন দিকে নিজের নিজের মতো করে বিন্যস্ত থাকে, কোনোটা এই দিকে, কোনোটা ওই দিকে, কোনোটা সেই দিকে, এরকম ভাবে বিন্যস্ত থাকে। তো এই যে অনুচুম্বকগুলো নিজের মতো করে বিন্যস্ত থাকে, সেই জন্য একটা লোহা আমি যখন দেখছি সেই লোহাটা কিন্তু অন্য একটা লোহাকে আকর্ষণ করছে না, কারণ তার মধ্যে অনুচুম্বকগুলো কারণ নর্থটা অন্যটা সাউথের সঙ্গে লেগে আছে, আবার এই সাউথের সঙ্গে অন্য একটা নর্থ লেগে আছে, এরকম ভাবে একজন আরেকজনকে নিউট্রালাইজ করে রেখে দেয়। ওকে, তো সেই কারণে একটা লোহার মধ্যে কিন্তু ম্যাগনেটিজম আমরা দেখতে পাই না, কিন্তু লোহাটাকে যখন আমরা সলিনয়েডের মধ্যে রাখছি বা অন্য একটা ম্যাগনেট দিয়ে আকর্ষণ করাচ্ছি, তখন কি হয়, তার মধ্যে এই অনুচুম্বকগুলো এগুলো একটা নির্দিষ্ট ভাবে দাঁড়িয়ে যায়। অর্থাৎ নর্থ গুলো সব এদিকে, সাউথ গুলো সব এদিকে, এরকম ভাবে একটা দাঁড়িয়ে যায়, একটা নির্দিষ্টভাবে সজ্জিত হয়ে যায়, বা ওয়েল অর্গানাইজ যেটাকে বলে ইংরেজিতে, সেরকম ভাবে হয়ে যায়। এক্ষেত্রেও যদি আমরা এই দুটো প্লেটের মাঝখানে কোনো নন কন্ডাক্টিং টাইপ ডাইইলেকট্রিক মেটেরিয়াল রাখি, তো এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের যেহেতু দুটো পোল রয়েছে, ডাইপোলস, একটা নেগেটিভ একটা পজিটিভ, ওরাও ঠিক ওই অনুচুম্বকের মতো নিজের মতো যেমন খুশি ঘুরে টুরে সজ্জিত হয়ে থাকে, এবং ওই জন্য ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো জেনারেলি খুব সহজে হতে চায় না। তার কারণ ওই যে
নির্দিষ্ট কোনো ক্যারিয়ার হবে কি করে, প্রত্যেকটা দুটো করে পোল রয়েছে এবং তারা নিজের নিজের মতো করে সেট হয়ে রয়েছে, ফলে এর মধ্যে দিয়ে কোনো সহজে কারেন্ট ক্যারিং হচ্ছে না। এখন যখনই এই দুটোর মধ্যে একটা হাই চার্জ মানে ডিফারেন্স তৈরি হচ্ছে দুটো প্লেটের মধ্যে, তার মাঝখানে যদি কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে, এই চার্জের প্রভাবে দেখা যাচ্ছে তারাও কিন্তু একটা নির্দিষ্টভাবে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। মানে আগে এরকম এরকম এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে এটা, এটা এইদিকে ঘুরে আছে, ওটা ওইদিকে ঘুরে আছে, এরকম ভাবে ছিল ওরিয়েন্টেড। এখন কিন্তু ওয়েল ওরিয়েন্টেড হয়ে সবকটা একটা নির্দিষ্টভাবে সজ্জিত হয়ে যাচ্ছে এবং তার ফলে এখানে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন কিন্তু বের করে দিতে পারছে। তার ফলে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স বাড়ছে। অর্থাৎ এর মাঝখানে যদি কোনো ভালো ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে, সেই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের উপরও কিন্তু ক্যাপাসিটেন্স নির্ভর করে। বড় বড় ক্যাপাসিটরের ক্ষেত্রে এই যে দুটো প্লেট, এই দুটো প্লেটের মাঝখানে কি দেওয়া হয়, কাগজ দেওয়া হয়। কখনো ইমপ্রেগনেটেড পেপার বলে, অর্থাৎ তেলে ডোবানো পেপার দেওয়া হয়। কখনো ডাইরেক্টলি তেল দিয়ে দেওয়া হয়, কোনো একটা নির্দিষ্ট ধরনের কোনো অয়েল, সেটাকে ইউজ করা হয়, ক্যাপাসিটর অয়েল এর মধ্যে ইউজ করা হয়। তো ক্যাপাসিটরের ব্যাপারটা হচ্ছে মোটামুটি এইরকম। এইগুলো হচ্ছে ক্যাপাসিটর সম্বন্ধে তোমার প্রাথমিকভাবে জেনে রাখা দরকার। এরপরে ক্যাপাসিটর সম্বন্ধে অনেক ফর্মুলা পড়বে, প্রচুর অঙ্ক করবে এবং ক্যাপাসিটর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্যাপাসিটেন্স ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট জিনিস ইলেকট্রিক্যালের। তো সেগুলো সব করবে, কিন্তু আপাতত তোমাদের এইটুকু জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবার আসি ক্যারেক্টারিস্টিক্স এর কথা। ক্যাপাসিটর যদি আমরা দেখি, যেমন আগে আমি দেখিয়েছিলাম যে একটা জায়গায় যদি আমি একটা ব্যাটারি রাখি এবং ব্যাটারিটার যদি সঙ্গে একটা রেগুলেটর থাকে, অর্থাৎ ব্যাটারিটার মানে ভোল্টেজটা ক্রমশ বাড়ানো যায় আবার কমিয়ে জিরো করা যায়। ধরো 0 থেকে 5 ভোল্ট করা যায়, আবার 5 ভোল্ট থেকে 0-তে আনা যায়। ধরো এরকম একটা কোনো পাওয়ার সোর্স বা ভোল্টেজ সোর্স আমি কানেক্ট করেছি, ঠিক আছে। তো এখানে ধরো একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর এটা হলো সিম্বল, ওকে। তো দেখা যাচ্ছে আমি যদি ভোল্টেজ আর কারেন্টকে যদি আমি প্লট করি, তাহলে দেখা যাচ্ছে যে কারেন্টের কার্ভটা যদি এইরকম হয়, ভোল্টেজের কার্ভটা হচ্ছে এইরকম। অর্থাৎ ইন কেস অফ ক্যাপাসিটর, ভোল্টেজ অলওয়েজ ল্যাগ করছে কারেন্টের পেছনে। কারণ আমি ওই যে বলেছি, কোনো একটা লাইনে ভোল্টেজটাকে চেঞ্জ হতে দিতে চায় না। কারেন্ট ঠিক আছে, বাট ভোল্টেজটাও চেঞ্জ হতে দিতে চায় না। ভোল্টেজটা সবসময় ওর নিজের মতো করে রাখতে চায়। মানে ধরো কোনো একটা জায়গাতে এইরকম ধরনের একটা ওয়েভ নিয়ে আমরা কাজ করছি। ধরো ইনপুটে এরকম ধরনের একটা ওয়েভ দিয়েছি, এটা ভোল্ট, অ্যামাউন্ট অফ ভোল্টেজ, এটা হচ্ছে ধরো টাইম। তো এই ধরনের একটা ওয়েভ আমরা দিয়েছি ইনপুটে। এখন তাতে যদি ক্যাপাসিটর একটা লাগিয়ে দিই সেই সার্কিটের মধ্যে, তাহলে কি হবে দেখো। এই যে এই টাইমটাতে কি হচ্ছে, যেখানে ভোল্টেজটা ওঠা উচিত ততটা কিন্তু উঠতে পারছে না। তার কারণ এইখান থেকে ক্যাপাসিটরটা চার্জিং হওয়া শুরু করছে এবং ওর কিছু একটা অ্যামাউন্টের ভোল্টেজ কিন্তু দরকার পড়ছে চার্জিং হওয়ার জন্য, এবং সেটার জন্য বেশ কিছুটা কিন্তু ভোল্টেজ ড্রপ হচ্ছে লাইনে। এরপর কি হচ্ছে দেখো, যখন ভোল্টেজটা নামতে শুরু করছে আবার, মানে এটা তো হাইয়েস্ট পিকে উঠেছিল, ধরো এটা হচ্ছে ধরো 5 ভোল্ট, এটা 0 ভোল্ট, তো 0 থেকে 5-এ উঠেছিল, আবার 0-তে নামছে ভোল্টেজটা। কিন্তু এই যে এইখানে যে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা যে নিচের দিকে নামছে, ক্যাপাসিটর সেটা হতে দিতে চায় না। ফলে খুব ধীর গতিতে ও ভোল্টেজটাকে আবার ডাউন করছে, কারণ নিজের মধ্যে থেকে যে পাওয়ারটা ছিল, যেটা চার্জটাও স্টোর করে রেখেছিল, সেটা যেহেতু আস্তে আস্তে ও ডিসচার্জ করতে শুরু করছে, তাই ওর কার্ভটা কিন্তু হবে এই রকম। দেখো কিন্তু এই টাইমেতে কিন্তু 0-তে পৌঁছে গেছে, কিন্তু দেখো অনেক উঁচুতে আছে এখন। তার পরের মুহূর্তে কি হচ্ছে দেখো, কিন্তু আরো নাম ছিল, কিন্তু দেখো এইখান থেকে আবার উঠতে শুরু করেছে ভোল্টেজের পিকটা। তাহলে এটা এর সঙ্গে অ্যাড আপ হচ্ছে, অ্যাড আপ হয়ে গিয়ে দেখা যাচ্ছে এইখান থেকে আবারও উঠছে, এবং এইখানে গিয়ে যখন আবার নামছে, কিন্তু আবার এইখান থেকে এইটুকুই নামছে, আবার এইখান থেকে উঠছে। তার মানে দেখা যাচ্ছে আমি যতটা ফ্ল্যাকচুয়েটিং ভোল্টেজ ওয়েভ পাচ্ছিলাম একটা ক্যাপাসিটর লাইন লাগিয়ে দেওয়ার ফলে, কিন্তু দেখা যাচ্ছে শুরুটা হয়তো একটু এরকম, তারপরে কিন্তু মোটামুটি একটা এর থেকে অন্তত অনেক স্টেবল একটা ভোল্টেজ পাচ্ছি।
তো ঠিক এই একই কারণে দেখো ভোল্টেজটা ও ক্যাপাসিটরের যে মানে ক্যাপাসিটর ওরিয়েন্টেড যে ভোল্টেজটা সেটা দেখো সব সময় একে ল্যাগ করছে। আগের যেটা আমি ভোল্টেজ দেখাচ্ছিলাম, যেটা অরিজিনাল যেটা ভোল্টেজের ওয়েভ ফর্ম যেটা, সেটার থেকে অলওয়েজ ল্যাগ করছে, অর্থাৎ পরে শেষ হচ্ছে, অনেক পরে গিয়ে শেষ হচ্ছে। তো সেই কারণে ক্যাপাসিটর কিন্তু কোনো একটা লাইনে অলওয়েজ কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে, এবং এটা পাওয়ার ফ্যাক্টর কারেকশনের একটা অন্যতম শর্ত, যেটা তোমরা পরে পড়বে পাওয়ার ফ্যাক্টর পড়ানোর সময়। দেখো লাস্টলি আমি ক্যাপাসিটরকে সহজভাবে বোঝানোর জন্য আর একটাই উদাহরণ দেব। ধরো একটা জলের ট্যাঙ্ক আছে, আবার জলের উদাহরণ দিচ্ছি, জলের একটা ট্যাঙ্ক আছে, এইখান দিয়ে তার আউটলেট। এখন আমি এইখানের কলটাকে বন্ধ করে রেখেছি, আর এইখানে একটা পাইপ রয়েছে, পাইপ দিয়ে জল পড়ছে। তো প্রথমে যেহেতু এই কলটাকে বন্ধ করে রেখেছি, এই জলটা এরকম একটা লেভেলে উঠে গেল, ধরো এরকম একটা লেভেলে উঠে গেল, জলটা। এরপরে কি হচ্ছে, আমি এইটা খুলে দিচ্ছি, এই যে ভালভটা আছে এটা খুলে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, এখান দিয়ে জল পড়ছে। এই অবস্থায় যদি আমার এই পাইপটা দিয়ে জল পড়া বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে দেখো। তাহলে তোমরা বুঝলে যে ক্যাপাসিটর ঠিক কিভাবে কাজ করে। হ্যাঁ, ক্যাপাসিটর ঠিক এই একইভাবে কাজ করে, অর্থাৎ যখন কোনো জায়গাতে মানে ভোল্টেজ সোর্স থেকে যখন আমাদের ভোল্টেজের মানে কারেন্টের ফ্লোটা আসা বন্ধ হয়ে গেছে, তখন কি করছে, ওর মধ্যে স্টোর থাকা চার্জটাকেও ডিসচার্জ করছে, এবং তার ফলে একটা স্টেবল ফ্লো বজায় থাকছে। যে স্টেবল ফ্লো, এই স্টেবল ফ্লোটা বজায় থাকছে। ক্লিয়ার? আশা করি ক্যাপাসিটরের ব্যাপারে আর কোনো উদাহরণ দিতে হবে না। চলো আমরা শিফট করি ইন্ডাক্টরে। ইন্ডাক্টর মানে কি, যে কোনো একটা কন্ডাক্টরকে যদি আমরা দেখি, এরকম ভাবে ধরো একটা জায়গায় কয়েল করে একটা কন্ডাক্টরকে রাখা আছে, এটাই বেসিক্যালি একটা ইন্ডাক্টর। এবং দেখো ইন্ডাক্টর কিন্তু মাথায় রেখো অনলি এসিতে কাজ করে, নট ইন ডিসি। ডিসিতে এটা জাস্ট একটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করে, একমাত্র এসিতে এটা কাজ করে। ওয়েল ডিসিতেও কাজ করে, কিন্তু ডিসিতে ওর কাজটা খুব লিমিটেড, খানিকক্ষণ টাইমের জন্য, জাস্ট সুইচিং অনের পর যেটুকু টাইম সেটুকু টাইমের জন্য। অথবা যদি আমার ওখানেতে একটা অসিলেটিং ডিসি পাই আমি কোনো ক্ষেত্রে, মানে আপ ডাউন করছে ডিসি, যে ভোল্টেজটা কখনো বাড়ছে 5 হচ্ছে, কখনো 1 হচ্ছে, 5 1 5 1 5 1 এরকম যদি হচ্ছে দেখতে পাই, সেটার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। আদারওয়াইজ কিন্তু এটা ডিসিতে কাজ করবে না, ডিসিতে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে ইউজড হবে। সেম কথা বলা যায় এসির ক্ষেত্রে। ইন কেস অফ ক্যাপাসিটর কিন্তু ওই ডিসিতেই কাজ করবে। এসির ক্ষেত্রে কি হবে, যেহেতু বারবার পোলারিটি চেঞ্জ হয়, কারণ এসিটা তোমাদের অলরেডি আগে আমি বুঝিয়েছি নিশ্চয়ই যে ডাইরেক্ট কারেন্ট কি আর অল্টারনেটিং কারেন্ট কি। আরো একবার তো বলে দিচ্ছি, যদি কোনো একটা ডিসি যদি তোমরা দেখো, ডিসিতে কি হচ্ছে, একটা সাইড হচ্ছে পজিটিভ, একটা প্লাস ওয়্যার পাচ্ছ, একটা নেগেটিভ, একটা মাইনাস ওয়্যার পাচ্ছ। তো পজিটিভ সাইডে অলওয়েজ এরকম পজিটিভ সাইডের দিকে, অর্থাৎ পজিটিভ পোটেনশিয়ালের ভোল্টেজ পাচ্ছ, আর নেগেটিভ ওয়্যারে অলওয়েজ নেগেটিভ পোটেনশিয়াল পাচ্ছ। এই দুটোকে যদি আমি জয়েন করে দিই, একই তারের মধ্যে এনে, তাহলে সেটাই হলো এসি। অর্থাৎ এসির ওয়েভ ফর্মটা এরকমও নয় এরকমও নয়, এর কম্বিনেশন। অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের মানে আর কি ডিফারেন্সে, ধরো সেকেন্ডে 50 বার কি 100 বার এই ঘটনাটা তোমরা দেখবে, এইরকম ভাবে একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ, অর্থাৎ পোলারিটিটা বারবার চেঞ্জ হতে হতে থাকবে। সেটা কিভাবে হবে, সেটা আমার আগের কয়েকটা ভিডিওতে তোমরা দেখে নিও। আগের আমি ভিডিওগুলোতে লিংক দিয়েছি, ফান্ডামেন্টালস অফ এসি অ্যান্ড ডিসি আমি বুঝিয়েছি, সেগুলো একটু দেখে নিও। তো বেসিক্যালি তোমরা যদি একটা ক্যাপাসিটরের মধ্যে এসি তোমরা কানেক্ট করো, তাহলে কি হবে, বেসিক্যালি ওর বারবার পোলারিটি চেঞ্জ হবে। তাহলে যেদিকের প্লেটটা পজিটিভ হয়েছিল পরবর্তী মুহূর্তে সেদিকে নেগেটিভ পোল চলে আসছে।
তারপরে তো কোনো কাজ হবে না। সেই জন্য একটা চলতি কথা আছে, ক্যাপাসিটারস বাইপাস এসি ব্লক ডিসি। তার মানে ডিসিটা ও যতক্ষণ না ফুললি চার্জ হচ্ছে, স্যাচুরেটেড হচ্ছে, ততক্ষণ ও ডিসিটা নিয়ে কাজ করবে। তারপর পুরো একটা পিওরলি একটা নন কন্ডাক্টিং এলিমেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ পুরো ইনসুলেটরের মতো কাজ করবে, মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ ও তো ফুললি চার্জ হয়ে গেছে ডিসির ক্ষেত্রে। বাট ডিসির ক্ষেত্রে ও কিন্তু একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো মেনটেন করবে। ওকে, ইন কেস অফ ইন্ডাক্টর পুরো উল্টো জিনিসটা ঘটছে। ইন কেস অফ ইন্ডাক্টর কি হচ্ছে, এসির ক্ষেত্রে এটা কাজ করবে, কারণ যেহেতু এসির মধ্যে এই পোলারিটিটা চেঞ্জ হচ্ছে, তার ফলে কি কারেন্টের ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, একবার এদিকে হচ্ছে একবার এদিকে হচ্ছে। এখন এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্টের যদি চেঞ্জ হয়, তখনই একমাত্র ইন্ডাক্টরের কাজটা আমরা বুঝতে পারবো। তার কারণ হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্টের চেঞ্জ হয়, ইন্ডাক্টর এর মধ্যে দিয়ে কোনো রকম কারেন্টের চেঞ্জকে সহ্য করতে পারে না। ও চেষ্টা করে যে লাইনে সবসময় কারেন্টটা যেন কনস্ট্যান্ট থাকে। সেই জন্য একটা যদি এসি কারেন্ট আমি এখানে সাপ্লাই করি, তোমরা বুঝতেই পারছো, যেহেতু একবার এর ফ্লোটা এদিকে, আবার তারপরে এর ফ্লোটা যদি এদিকে হয়, তাহলে অবভিয়াসলি কারেন্টের চেঞ্জ হচ্ছে। সেইটাকে ও চেষ্টা করে রেজিস্ট করার। এটাই হচ্ছে ইন্ডাকটেন্সের কাজ। কিভাবে চেষ্টা করে রেজিস্ট করার? যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা জানি যে একটা যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওকে, ওয়েল, তার মানে ইন কেস অফ ইন্ডাক্টর কি হচ্ছে, এই যে কারেন্টের চেঞ্জ সেটা অনেকভাবে হতে পারে। এক হচ্ছে ডিউ টু যদি ভোল্টেজ চেঞ্জ হয় কোনো একটা জায়গাতে ইন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, ভোল্টেজ যদি চেঞ্জ হয় কোনো একটা ক্ষেত্রে, তাহলে এই যে চারপাশের এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, যখনই কোনো কারেন্ট ফ্লো হচ্ছে, তখনই আমরা জানি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো যদি সেই কারেন্ট ফ্লোর ডিরেকশন চেঞ্জ হয়, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের নেচারটাও চেঞ্জ হয়ে যাবে। যদি সেখানেতে ভোল্টেজের আপ ডাউন হয়, তাহলে কি হবে, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেই ম্যাগনেটিক ফিল্ডটার যে মানে আর কি প্রপার্টি, সেটাও চেঞ্জ হয়ে যাবে। এটা যদি ঘটে, তাহলে কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা যতক্ষণ অবধি আনঅল্টার্ড আছে, অর্থাৎ কারেন্ট ফ্লোটা যতক্ষণ অবধি একদম সেম টু সেম রয়েছে, ততক্ষণ অবধি ইন্ডাক্টরের কোনো সমস্যা নেই। ইট উইল বিহেভ জাস্ট অ্যাজ আ কন্ডাক্টর, একটা সাধারণ তারের মতো বিহেভ করবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কিন্তু যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা কোনোভাবে কোনো একটা কারণে চেঞ্জ হচ্ছে, আমরা জানি যে ভোল্টেজের সঙ্গে কারেন্ট রিলেটেড, ওয়েল, ভোল্টেজের যদি পরিমাণ চেঞ্জ হয়, তাহলে কারেন্ট ফ্লো চেঞ্জ হবে। সো কারেন্ট ফ্লো যখনই চেঞ্জ হচ্ছে, তখনই ইন্ডাক্টর কি করবে, সেই কারেন্ট ফ্লোটাকে রেজিস্ট করার চেষ্টা করবে। কিরকম ভাবে? দেখা যাক, এই যে কারেন্টের মধ্যে দিয়ে ধরো ফ্লো করলো, এর ফলে এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। যে মুহূর্তে এই কারেন্টটা ডিক্রিজ করছে, ম্যাগনেটিক ফিল্ডটাও ছোট হচ্ছে, কমছে। এই যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, এটা যদি কোনো একটা কন্ডাক্টরের চারপাশে থাকে, তাহলে কি ঘটে, যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড মানে আস্তে আস্তে কমছে বা বাড়ছে বা নেচার চেঞ্জ হচ্ছে, এরকম যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা কন্ডাক্টরের চারপাশে থাকে, তাহলে সেই কন্ডাক্টরটায় কিন্তু একটা ইএমএফ ইনডিউস হয়, যার জন্য কিন্তু কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো ঘটে। ঠিক একইভাবে এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি কোনো রকম চেঞ্জ ঘটে, তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে একটা ইএমএফ ইনডিউস হচ্ছে, এবং সে কিন্তু কি করছে, ওই কারেন্ট ফ্লোটাকে আনঅল্টার্ড রাখার একটা চেষ্টা করছে। এই ব্যাপারটার সঙ্গে আমরা একটা ঘটনার তুলনা করতে পারি, সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো, এখানেতে একটা পাম্প রয়েছে। পাম্প কি করছে, এখান দিয়ে জল পাম্প করে বের করছে। ওকে, তো এইখানে যে এই যে পাইপটা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ভাগ এদিকে গেছে, একটা ভাগ এদিকে গেছে। এই যে ভাগটা, এই ভাগটার এইখানে কি হয়েছে,
একটা টারবাইন লাগানো আছে। এই টারবাইনটা কি হচ্ছে, এই টারবাইনটা যদি এর মধ্যে দিয়ে জল খুব ফোর্সে ফ্লো করে, টারবাইনটা রীতিমতো ভারী টারবাইন, তাহলে যদি এর মধ্যে দিয়ে ফোর্সে যদি জল ফ্লো করে তাহলে টারবাইনটা ঘুরবে। আর এই পাইপটা দিয়ে কি করা আছে, এই পাইপটা এইখানটায় সরু করে দেওয়া হয়েছে, সরু, খানিকটা সরু করে দেওয়া হয়েছে, তারপর আবার এই পাইপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এবং এই টোটালটাকে আবার পাম্পের যে জল ঢোকার রাস্তা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এখন কি হবে, যদি এই পাম্পটা চলতে থাকে তাহলে প্রথম অবস্থায় জল কি হবে, এদিকে আসবে, এই অবধি এসে ওয়েট করবে, কারণ কি এখানে এই যে টারবাইনটা আছে তার ব্লেডগুলো তাকে একটা বাধা প্রদান করবে, কারণ ব্লেডটা খুব ভারী টারবাইনের, সেটাকে ঠেলে জলটা স্বাভাবিকভাবে যেতে পারবে না। আর এখানেতে এই যে রিডিউসারটা আছে, মানে সরু করে দেওয়া আছে, এটাও তো একটা প্রেসার প্রয়োগ করবে জলটার উপর, বাধা প্রয়োগ করবে। আমি বলেছিলাম ওই যে রো এল বাই এ, এর মধ্যে দেখো এটা কমে যাচ্ছে, মানে জলের ক্ষেত্রেও তো একই ব্যাপার ঘটছে রেজিস্ট্যান্সের মতোই, তাহলে এখানেও আসার জন্য একটা বাধা পাবে। যেহেতু এটা বেশি ভারী, সেহেতু এই রোধটাকে অতিক্রম করতে জলের অনেকক্ষণ বেশি সময় লাগবে, কিন্তু এটা যেহেতু সরু, তাহলে এখান দিয়ে কিছু একটা অ্যামাউন্টের জল ফ্লো করবে, এবং সেটা এদিক দিয়ে এসে পাম্পকে ফিড করবে, তার মানে এদিক দিয়ে জলের ফ্লোটা বজায় থাকবে। ওকে, এইবার এইখানেই যে প্রেসারটা বিল্ড আপ হচ্ছে, হতে 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 একটা টাইমে ও কি করবে, টারবাইনটার ব্লেডটাকে ঘুরিয়ে দেবে, এবং টারবাইনটা জোরে ঘুরতে থাকবে, তখন কিন্তু এখান দিয়ে সুন্দরভাবে জল ফ্লো করবে। তাহলে এখন কি হচ্ছে, যদি এদিক দিয়ে জল ফ্লো করে, এটা তো ঘুরতে থাকছে, টারবাইনটা যখন হাই স্পিডে ঘুরছে, সে আর জলকে কোনো রকম বাধা দিচ্ছে না, সে তার সঙ্গে তার স্পিডেই ঘুরছে। তাহলে বেসিক্যালি এদিকে রেজিস্ট্যান্সটা জিরো হয়ে গেল, কিন্তু এদিকে এখনো একটা রেজিস্ট্যান্স আছে, তার ফলে এদিকে যখন রেজিস্ট্যান্সটা জিরো হয়ে গেল, ম্যাক্সিমাম জলটা এদিক দিয়ে ফ্লো করে যাবে, এদিকে আর জল ফ্লো করবে না, কারণ এটা অনেক শর্টেস্ট পাথ, এটাতে অনেক কম বাধা আছে, তাই জলটা এদিক দিয়ে ফ্লো করে এখান দিয়ে যাবে, এইটাকে পুরো এলিমিনেট করে দেবে, এদিক দিয়ে আর কিছু ফ্লো করবে না। এইবার আমি যদি পাম্পটাকে সাডেনলি বন্ধ করে দিই, হঠাৎ করে যদি পাম্পটাকে বন্ধ করে দিই, পাম্প তো বন্ধ হয়ে গেল, এদিক দিয়ে জলের ফ্লো নেই, কিন্তু যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই ভারী টারবাইনটা যে বনবন করে ঘুরতে শুরু করেছিল, তার একটা নিজস্ব মোশন তৈরি হয়েছে, একটা মোমেন্টাম তৈরি হয়েছে, সে তো অত তাড়াতাড়ি থামতে পারবে না, কারণ সে একটা ভারী টারবাইন, সে একটা নির্দিষ্ট এনার্জিকে স্টোর করেছে ঘোরার সময়তে। তোমরা দেখেছো খুব ভারী একটা হুইলকে যদি বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আমরা মানে আর কি তাতে আর কোনো রকম ফোর্স দেওয়া বন্ধ করে দিলেও সেটা অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে, তার ভেতরে স্টোরড এনার্জিটা যতক্ষণ না জিরো হয়ে যায়, রাইট? তেমনি এখন যদি আমি পাম্পটাকে বন্ধ করে দিই, তখন আমি কি দেখব, যে এই টারবাইনটা কিন্তু এখানে একটা স্রোত মেনটেন করে রেখেছে, আর যেহেতু এইটা একটা পুরোটাই, যে এই পুরোটাই গোটাটা একটা সার্কুলার লুপ, তার ফলে কি হচ্ছে, এই জলটা এখান দিয়ে টানতে টানতে টারবাইনটা নিয়ে আসছে, ওই যেহেতু ও নিজস্ব স্পিডটা মেনটেন করে রেখে দিয়েছে, এবং এইখান দিয়ে গিয়ে আবার এইখানে জলটা আসছে, এরকম ভাবে কিন্তু জলটা টারবাইনের জন্য ঘুরতে থাকছে, পাম্প বন্ধ, কিন্তু টারবাইনের ওই যে এনার্জিটাও স্টোর করে নিয়েছিল সেটার জন্য জলটা কিন্তু ঘুরতে থাকছে। এবং যতক্ষণ না এইখানের জন্য এই প্রেসারেতে পুরো এই প্রেসারটা ড্রপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যখন ঘুরতে 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 স্পিডটা যখন স্লো হতে 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 একটা সময় যখন জিরো স্পিডে চলে যাচ্ছে, তখন একমাত্র ফ্লোটা বন্ধ হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু ফ্লোটা চলছে। ঠিক একই ধরনের একটা সার্কিট আঁকছি, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোথায় এর মধ্যে মিল আছে। একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারি থেকে যে লাইনটা নিয়েছি, এখানে ধরো একটা ইন্ডাকটেন্স লাগানো আছে, আর এদিকে একটা বাল্ব লাগানো আছে, এইখানে একটা সুইচ লাগানো আছে। প্রথম অবস্থায় দেখো, আমি যদি সুইচটা অন করি তাহলে কি হবে, এদিকটায় যেহেতু কারেন্ট কোনো নেই, কারেন্ট জিরো, তার ফলে ইন্ডাকটেন্স কি করবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল হতে বাধা দেবে। ওকে,
সেই জন্য কারেন্টটা পুরোটা এই দিক দিয়ে চলাচল হবে, তার ফলে বাল্বটা জ্বলবে। একটা নির্দিষ্ট টাইম পর যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা হতে শুরু করবে, ডিউ টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি ফর দ্য প্রেসার অফ দ্য ব্যাটারি, তখন কি হবে, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লোটা নর্মাল ভাবে চলতে শুরু করবে, তখন এইটা একটা অনেক লোয়ার রেজিস্টিভ পাথ, যেখানে কিনা এই যে বাল্বটা অনেক বেশি রেজিস্ট্যান্স দিচ্ছে, বাল্বের যে ফিলামেন্ট সেটা অনেক বেশি রেজিস্ট্যান্স দিচ্ছে, আর এটা অনেক লো রেজিস্ট্যান্স দিচ্ছে, কারণ এখন তো এই কারেন্টটাকে আর বাধা দিচ্ছে না, আর এ তো জাস্ট একটা পিস অফ কন্ডাক্টরের মতো কাজ করছে। তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা এখন এইখান দিয়ে ফ্লো করতে শুরু করবে, তার ফলে কি হবে, বাল্বটা নিভে যাবে। এখন আমি যদি এই সুইচটাকে আবার খুলে দিই, ওপেন করে দিই, তাহলে কি হবে, ব্যাটারির সঙ্গে কানেকশন নেই, এর মধ্যে একটা কারেন্ট মেনটেন ছিল, ব্যাটারির সঙ্গে কানেকশন না থাকা মানে এদিকে ইনপুট কারেন্ট ইজ জিরো, মানে কারেন্টের এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া কারেন্টের আবার একটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটাও কিন্তু ও কাউন্টার করার চেষ্টা করবে, এই চেঞ্জটাকে ও কাউন্টার করার জন্য লাইনের মধ্যে আবার একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি করবে। যতক্ষণ না পুরোপুরি ডিকেড হচ্ছে ততক্ষণ কিন্তু বাল্বের মধ্যে দিয়ে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি করবে, যে কারণে বাল্বটা কিন্তু যতক্ষণ না ওই কারেন্টটা পুরোপুরি জিরোতে এসে পৌঁছচ্ছে, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা সেটা পুরোপুরি জিরোতে এসে না পৌঁছচ্ছে, ততক্ষণ বাল্বটা জ্বলবে। তার কারণ হচ্ছে এই যে ইন্ডাক্টর এ প্রথমে বাধা দিচ্ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন কারেন্ট ফ্লো তৈরি হলো তখন এর চারপাশে একটা ফ্লাক্স তৈরি হলো। এবার যেই কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে গেল, এই ফ্লাক্সটা আস্তে আস্তে রিডিউস হচ্ছে। রিডিউস হওয়া মানে কি, একটা চেঞ্জিং ফ্লাক্সের মধ্যে ইন্ডাক্টরটা রয়েছে, তার ফলে এতে কি হচ্ছে, ইএমএফ ইনডিউস হচ্ছে এবং তার ফলে কারেন্ট ফ্লো হচ্ছে। যতক্ষণ না ফ্লাক্সটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে ততক্ষণ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা কিন্তু মেনটেন থাকছে। তাহলে এই দুটো সার্কিটের সিমিলারিটি নিশ্চয়ই বুঝতে পারলে, এবং সেই সঙ্গে এটাও নিশ্চয়ই বুঝতে পারলে যে একটা ইন্ডাক্টর কিভাবে কাজ করে। এখন ইন্ডাক্টরের যে ইউনিট সেটাকে আমরা জেনারেলি হেনরি দিয়ে ডিনোট করব, এইচ দিয়ে, এবং ইন্ডাক্টর সম্বন্ধে আরো অনেক কিছু তোমরা ইন ফিউচার পড়বে। আমি যখন ইন্ডাক্টরটাকে আরো যখন নির্দিষ্ট চ্যাপ্টারগুলোতে যখন আরো ডিটেইলে আমি ব্যাখ্যা করবো, না ইন্ডাক্টর কোথায় থাকে, ইন্ডাক্টর কোথায় ইউজ হয়, তোমরা অনেক জায়গাতে ইন্ডাক্টর দেখেছো। যে কোনো, আমি তো বললামই যে কোনো একটা কয়েল মানে ইন্ডাক্টর, একটা মোটরের মধ্যে ইন্ডাক্টর আছে, একটা ফ্যানের মধ্যে ইন্ডাক্টর রয়েছে। wherever you see a coil, that is an inductor. ওয়েল, একটা সাধারণ তারও কিন্তু সময় বিশেষে একটা ইন্ডাক্টরের মতো কাজ করতে পারে, মানে ইট হ্যাজ দ্যাট এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট অফ দ্য কন্ডাক্টর। নাও আমি এর ওই ভোল্টেজ আর কারেন্টের ব্যাপারটা, যেটা আমি ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রেও দেখিয়েছি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও দেখিয়েছি, এখানেও সেটা দেখাবো। মাথায় রাখবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ কারেন্ট কিন্তু ল্যাগ করে, যে কারণে মোটর জাতীয় জিনিস চলালে কিন্তু কোনো একটা জায়গাতে পাওয়ার ফ্যাক্টর কিন্তু ল্যাগ করে। তো তার মানে এই যে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করছে, তার মানেটা কি, পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করার মানে হচ্ছে আমি যদি ওই কার্ভটা, যেটা আমি প্রত্যেকটার ক্ষেত্রে আঁকছি, অর্থাৎ টাইম আর এটা হচ্ছে ম্যাগনিটিউড, সেটা যদি আমি আঁকি, তাহলে যদি ভোল্টেজের কার্ভ এইটা হয়, তাহলে কারেন্টের কার্ভ হবে এইরকম। কারণ ওই যে ও সার্কিটের মধ্যে কারেন্টের চেঞ্জটাকে অপোজ করছে, কারেন্টটা যাতে চেঞ্জ হতে না পারে সেটাও চেষ্টা করছে, সেই কারণে ও একটু পরে কারেন্টটাকে জিরোতে আনবে। ভোল্টেজ জিরোতে এসে গেছে, সঙ্গে সঙ্গে যদি এটা যদি একটা রেজিস্টিভ সার্কিট হতো, কারেন্টটাও কিন্তু এখানেই জিরোতে চলে আসতো। কিন্তু এখানে কারেন্টটা, যেহেতু কারেন্টের ফ্লোটা আরো খানিকক্ষণ চালিয়ে যাচ্ছে, আরো খানিকটা পরে জিরোতে আসছে। এটা হচ্ছে এর ভোল্টেজ আর কারেন্টের রিলেশন। আশা করি এই তিনটে জিনিস, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, যেখানে তোমরা বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমাকে জানাও, আমি চেষ্টা করবো আরেকটু সহজভাবে বোঝাতে। আমি জানি না, আমি চেষ্টা করলাম আমি যতটা পারলাম সহজভাবে বোঝানোর। তাতেও যদি তোমাদের বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে জানাও, এবং যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলোর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পাবে। পড়াশোনা করতে থাকো, চালিয়ে যেতে থাকো, এবং আবার আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।